এটাকে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং তারপরে সেটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। যাই হোক, ঈদের প্রোগ্রাম যেহেতু আমি চাইবই যে একটু স্পেশাল কিছু করতে। তো আমি আজকে হঠাৎ করে মানে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম আর কি যে কি করা যায়, ঈদের আগে থেকে ভাবছিলাম, রমজান থেকে ভাবছিলাম যে এবারে এই এপিসোডটা কি করা যায়, কোনো ডিফারেন্ট কিছু করবো কিনা, এরকম প্ল্যান করতে 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 হঠাৎ করে মনে পড়ে গেল হ্যাঁ আমরা বেশ কয়েকটা ঈদ কাটিয়ে এসেছি এবং সেই ঈদে বেশ কিছু স্পেশাল স্টোরি রয়েছে, বেশ কিছু ঘটনা রয়েছে, স্পেশাল মানুষ এসেছিলেন ঈদে। সেই সমস্ত মানুষের ঘটনাগুলো যদি আমরা আপনাদেরকে শোনাই আরো একবার, যারা মিস করেছেন তাদের জন্য যদি শোনাই তাহলে আমার মনে হয় যেটা খুবই ভালো হবে। মানে এটা হচ্ছে আমার পছন্দের ঘটনাগুলো, বেশ মানে যে এবং আপনাদের পছন্দের ঘটনাগুলো যেগুলো আপনারা বারবার বলেছেন যে অনেক বেশি ভালো হয়েছে এবং ঈদে প্রচারিত হয়েছিল, আগেও অনেক সময় প্রচারিত হয়েছে, সেই ঘটনাগুলোই আমি আবারও প্লে করতে চাচ্ছি। তো আমি প্রথমেই চলে যাব 2010-এর কোরবানি ঈদে এবং দুটো কিছু ভাগ রয়েছে, সেই ভাগটা আমি পরে বলবো। 2010-এ কোরবানি ঈদ যাচ্ছি এবং সেই কোরবানি ঈদে আমাদের আমরা একটা ঘটনা প্লে করেছিলাম এবং সেই ঘটনাটি বলেছিলেন সর্দার নিয়ামুল ইসলাম সুমন। আমরা তার ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। এটা ছিল 2008, মাসটা ছিল ফেব্রুয়ারি। 5 তারিখ আমার মা মারা যান। 7 তারিখের ঘটনা, আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানে আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। সবাই বলে ওই সময়টায় কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ ওই সময়টা ফাঁকা থাকে চারিদিক, আর সময়টা ফেব্রুয়ারি যেহেতু সন্ধ্যার বেশ আগেই হয়ে গিয়েছিল। এটা ছিল আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে আমাদের মহল্লা একটা বড় কবরখানা আছে। আচ্ছা, কবরখানাটা বেশ বড়। কবরখানাটার মধ্যে 2-3টে আছে মেইন লেন আর কিছু আছে সাব লেন, যেগুলো দিয়ে একেবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করা যায়। আমার মায়ের কবরটা বেশ ভেতরে, একেবারে পশ্চিম কোণার দিকে। তো আমি নামাজ শেষ করে ওখানে গিয়েছি জিয়ারতের জন্য। কেউ নেই, অন্ধকার, ফাঁকা চারিদিক। কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে জ্বলছে। জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ কান্নার শব্দ। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা যেন ততই আমার কাছে চলে আসছে। আমি অবাক হচ্ছি এই জন্যে, কান্নাটা মেয়ের কান্না। কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে? আমি বুঝে উঠতে পারছি না। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই প্রখর হচ্ছে, যেন আমার কানের কাছে আসছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু থেমে থাকিনি। ভাবলাম হয়তো আমার কানে শোনার ভুল, আমাকে দ্রুত পেরিয়ে যেতে হবে এই পথটুকু। আমি আরো জোরে হাঁটছি, আরো দ্রুত হাঁটছি, কিন্তু শব্দ যেন ততই আমার কানের কাছে আসছে। হঠাৎ মনে হলো শব্দটা আমার থেকে খুব বেশি দূরে নয়, এই 7-8 হাত হবে। তাকিয়ে দেখি একটা কবর, তার চারিদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে সেই ঘেরাটা দাঁড়িয়ে একটা মেয়ে, কিন্তু তার পরনে কোনো মানে ভালো পোশাক আশাক নেই, পাগলের মতো তার গায়ের পোশাক। তার চুল উস্কো খুস্কো, যেন অনেকদিন চুল আঁচড়ায়নি, গায়ে ময়লা, কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল কিংবা মনের ভয়। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আরো দ্রুত। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমি দৌড়াচ্ছি। দৌড়াতে একবার পেছনে তাকাই, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে। এই করতে করতে হঠাৎ গিয়ে ঘাই খেলাম এক লোকের সাথে। লোকটার পরনে সাদা আলখাল্লা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি ভাবলাম কবরখানা যারা কবর খোঁড়ে তারা ওই কবরখানার মধ্যেই থাকে, তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো। আমি যখন তার সাথে গুঁতো খেলাম, সে বলল, কি ব্যাপার, আপনি এভাবে হাঁটছেন কেন? আমি বললাম যে না, ওই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন না কান্নার? সে বলল, কই? বললাম ওই যে পেছনে। সে বলে, না তো।
বললাম না না, ওই যে ওখানে কাঁদছে তো, একটা মেয়েকে দেখলাম। সে বললো কই চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের ভেতর একটু একটু ভয়। এগোচ্ছি এগোচ্ছি, ওমা কেউ নেই, ফাঁকা। যে জায়গাটায় আমি তার কান্নার শব্দটা শুনেছিলাম আর পাগলটাকে দেখেছিলাম, ওই জায়গা থেকে অত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়া সম্ভব না। কবরখানাটা অনেক বড়, সে নেই। আমি ভাবলাম তাহলে হয়তো আমার মনের ভুলই ছিল। আমি বললাম কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখন ওর চাহনিতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ, তার দৃষ্টিটা কেমন। আমি বললাম না না না, আমার আমার ভুল হয়েছে। আমি আরো দ্রুত পালানোর চেষ্টা করলাম। ওমা 5-6 হাত সামনে এগোতে পিছনে তাকে দিকে সেও নেই। সে গেল কোথায়। আমি দ্রুত এসে মসজিদের উপর আশ্রয় পড়লাম। আমার গা দিয়ে ঘাম ছুটছে, আমি ভয়ে কাঁপছি। মসজিদে একজনকে পাশে পেলাম, তাকে বললাম। সে বলল না না, এটা কিছু না, এরকম হয়, আপনি চলে যান। আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসলাম। ওকে, আমার যেটা মনে হয় যে মানে প্রথম যে ব্যক্তি, আপনার কি মনে হয় মানে সেই ব্যক্তি কি আসলে মানুষ ছিল বলে আপনার পরে মনে হয়েছে, মানে ভুল হতে পারে? আসলে আমি ভূত খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ওই ঘটনাটার পর আমার সত্যিই অবাক লেগেছে যে আসলে কি এটা মানুষ ছিল না মানুষের আকৃতি ধারণ করে কেউ। এক্স্যাক্টলি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওই মহিলাই তো আবার এইভাবে আপনার সামনে এসে এরকম ভাবে দাঁড়াতে আসতে পারে, সেজন্য আমি পরে ওই লোকটার চাহনি দেখে ভয় পেয়েছি। রাইট, এবং অস্বাভাবিক ছিল নিশ্চয়ই চাহনিটা কিছুটা। হ্যাঁ, বেশ রাগ ক্রোধের একটা দৃষ্টি আমি তার মধ্যে দেখেছি। বেশ সে রেগে যাচ্ছে আপনার এই আচরণের কারণে। রাইট। আচ্ছা সাকিব ভাই, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আসলে এইসব ব্যাপারে তো আমরা অনেক কম জানি, মানে নিজের কয়েকজনের এক্সপিরিয়েন্সেস এবং যা শুনে আসছি, এটা খুব ইন্টারেস্ট, মানে ডেফিনেটলি অনেক ভয়ের একটা এক্সপিরিয়েন্স। মানে রিয়াকে আমি ভিজিবলি নড়তে দেখলাম গল্প শুনতে শুনতে। তো এটা ইন্টারেস্টিং এদিক দিয়ে যে মানে আমার কাছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে কবরস্থান নাকি খুব সেফ, ওখানে কোনো মানে বাজে আত্মা বা এরকম হয় না। এখন আমরা জানি না আপনি যেটা এক্সপিরিয়েন্স করো কি ভালো না খারাপ, সেটাই মানে আপনার কাছে তো খুব আনইউজুয়াল লেগেছে, যে কেউ ভয় পাবে, ভয় আপনি পেয়েছেন। ইটস ইন্টারেস্টিং না যে কবরস্থানে, মানে এটা ইনফ্যাক্ট একটা খুব বিশাল ডিফারেন্স বিটুইন মুসলমানদের কবরস্থান আর শ্মশান বা কি বলে সেমেটারি খ্রিস্টানদের কবরস্থান, যে ওগুলো নিয়ে অনেক গল্প আছে আর কি, অনেক কিছু হয়। আমাদের রিলিজিয়নে কিন্তু আমাদের কবরস্থান নিয়ে এরকম ঘটনা শুনিনি, খুব বিরল। এবং আপনি কোনো গন্ধ বা এরকম কোনো কিছু না সেরকম, আসলে ওই সময়টা আমি এত ভয় পেয়েছি, আমি ওই এক্সপেরিয়েন্স গুলো আর মানে। আরেকটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আপনি যে টাইমের কথা বললেন যে মাগরিবের আজানের পরে, হ্যাঁ এই টাইমটা কিন্তু আমরা সবাই, মানে আমি জানি এখনকার ছেলে মানে সবাই কি জানে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে মাগরিবের পরের টাইমটা যেখানে আছো ওখানে থাকো, এবং আমাকে আমাকে বাসাতেও বারবার করে বলতো যে এই সময় বাসা থেকে বেরিয়েও না, কিছুক্ষণ পরে বেরো, বা ফিরলে এই সময় ছিল না, এবং লাইট জ্বালিয়ে দেয় ওই সময় ম্যাক্সিমাম বাসায়, অনেক সময় আলো জ্বালায়, মানে গ্রামে তো আলো জ্বালাতেই হয়। ইভেন আপনি যদি ট্রাভেল করতে থাকেন দেখবেন যে ওই সময় বাসেও লাইট জ্বালিয়ে দেয়, বাসে লাইট জ্বালিয়ে দেয়। আরেকটা ব্যাপার আছে যে শুয়ে থাকলে বলে যে উঠে বসো, মানে এই জিনিসটা খুবই মানে অ্যালার্ট থাকতে হবে। সেটা আমার মনে হয় টাইমিংটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কোনো একটা ঘটনা আছে সম্ভবত। হ্যাঁ, আমি যেটা ছোটবেলায় শুনতাম যেটা হচ্ছে যে মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই সময়টায় মানে আত্মা বা প্রেতাত্মা যেটাই হোক এরা চলাফেরা করে। তো যার জন্য মুরব্বীরা আমাদেরকে ছোটবেলা থেকে বলতেন মাগরিবের পরে গাছের নিচে যাস না বা ঘর থেকে বের হোস না। আমার মনে হয় তাদের কথার পেছনে কোনো যুক্তি ডেফিনেটলি ছিল। রাইট, আমারও তাই মনে হচ্ছে। রেডিও 88.4 FM। Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটকি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর একটা স্পেশাল এপিসোড আজকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। এবং এই একটু আগে আমরা শুনছিলাম সরদার নিয়ামুল ইসলাম সুমনের ঘটনা, এবং এর পরপরই ঠিক একই এপিসোডে ঘটনা বলেছিলেন রিয়া। আমরা এখন রিয়ার ঘটনায় যাব। হ্যাঁ, রিয়াকে আজকে আমরা নিয়ে এসেছি বিকজ রিয়া যে বাসায় থাকে ওই বাসার মানে বিভিন্ন কাণ্ড ঘটে যেগুলো রিয়া খুব ইউজ টু। যখন হয় খুব ভয় পায়, পরদিন সকালে ওঠে না আমারই তো বাসা। আচ্ছা। কিন্তু যখন হয় সে খুব ভয় পায়, প্রায় রাতে আমাদেরকে ফোন টোন দিয়ে আমি ঘুমোতে পারছি না এসে ডিস্টার্ব করে। ওকে, এর জন্য ওকে ধরে নিয়ে আসছি যে আজকে তুমি সবাইকে ভয় পাও, খালি আমাদেরকে ভয় পারলে হবে না। ওকে, তাহলে শুনি আমরা গল্পটা। এবং বাসাটা কোথায়? আমার বাসা ঢাকাতেই, মগবাজারে থাকি আমি। ওকে। এখানে একটু কারেক্ট করে দিই, আমি এই বাসাতে কিন্তু আমার জন্ম এই বাসায়। সো এবং তার আগে থেকে আমাদের এই বাড়িতে আমার বাবা মা এই বাড়িতেই থাকতেন। সো মোটামুটি 30 বছরের উপরে আমাদের এই বাড়ি রাখা ছিল এবং ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা। কখনো মনে হয়নি যে ভৌতিক কোনো কিছু মাথায় কখনো ওই বাড়ির ভেতরে অ্যাটলিস্ট কখনো আসেনি। রাইট। এবং লাইফে অনেক কিছুই হয়তো যেগুলো ইউজুয়াল না, আমি ভৌতিক এখনই বলবো না, আগে যেগুলো মনে হতো যে আনইউজুয়াল অর নট নর্মাল, প্যারানর্মাল কিছু হতো, সেগুলোকে মনে করতাম হয় ভুল বা যে কোনো কিছু হোক না কেন, ভৌতিক কিছু মাথায় আসেনি। এই ভৌতিক টিমের সাথে ঘোরাঘুরি করার পর থেকে মনে হতো সবকিছু আই ইউজ টু গো ব্যাক এবং রিলেট করে মনে হতো না ওটাও বোধহয় ভৌতিক ছিল বা হয়তো ওটার অন্য কোনো রকম ব্যাখ্যা আছে। আমার বাসার ঘটনাটা বলি, আমি ব্যাকওয়ার্ডস যাব, শুরু করি আমার রিসেন্ট ঘটনা দিয়ে। 4 মাস আগে পর্যন্ত, মানে 4 মাস ধরে যাই বলছি এক্সপিরিয়েন্স, 4 মাসের মতন কাছাকাছি এখন আর কোনো অভিজ্ঞতা হচ্ছে না। 4 মাস আগে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত বা প্রায় 1 বছর পর্যন্ত ফিলিংটা শুরু হয়েছিল। আমার বাসা এমনিতে মোটামুটি পুরোনো ধরনের ফ্ল্যাট বাসা, অ্যাপার্টমেন্ট না, আবার ইন্ডিভিজুয়াল বাড়িও না। তো ওই বাসায় 3টা বেডরুম আছে, তার মধ্যে 2টো বেডরুমে আমার চলাচল বেশি। মাঝখানে একটা বেডরুম যেটা আমার বেডরুম না, আর একটা বেডরুম, ওই বেডরুমে হঠাৎ করে আমার মনে হওয়া শুরু করলো এক সময় যে এখানে কিছু একটা এক্সিস্টেন্স। এবং পুরো রুমের মধ্যে একটা স্পেসিফিক স্পটেই আমার মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে। এবং এটা সবসময় মনে হতো না, রাতেই যে মনে হতো তাও না, হয়তো অকেশনালি কখনো রাত্রে মনে হতো যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে। এবং এটাও দেখা যেত খুব ক্ষণস্থায়ী একটা ফিলিং হতো, 2 মিনিট 4 মিনিট, আবার হয়তো দেখা যাচ্ছে যে এক রাতে ঘুরে ফিরে 3-4 বার হঠাৎ করে এই ফিলিংটা মনে হচ্ছে এবং আমি ওই জায়গাটাতেই বারবার আমার চোখ যাচ্ছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে। এবং আমি একটা মোটামুটি ম্যান হাইটের মধ্যে কিন্তু দেখার চেষ্টা করছি যে ওইটুকুই, আমি কোনো লম্বা প্রতিকৃতিও খুঁজছি না, মাঝামাঝিও কিছু দেখছি না। তো এটা ফিল করা শুরু করলাম, তারপরে ওই জিনিসটা বন্ধ হয়ে গেল, ওই রুম মোটামুটি কম ইউজ করা শুরু হলো। আমি আমার বেডরুমে যথারীতি যেভাবে আমি থাকি ওভাবেই থাকছি। কয়েক মাস পর থেকে আমার রুমের ভেতর থেকে অবস্থাতেই আমার ফিলিং হওয়া শুরু করলো যে আমার রুমের ঠিক দরজার বাইরে যে জায়গাটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কিছু দাঁড়িয়ে আছে। এবং এটা আমার রুমে সবসময় দরজা বন্ধই থাকে, এসি চলে বা যাই হোক না কেন দরজা বন্ধই থাকে। দরজার ভেতরে কিন্তু আমি ফিল করা শুরু করি নাই, দরজার বাইরে। এবং আমি রুমের ভেতরে থেকে অবস্থাতে আমি ফিল করতাম যে এই মুহূর্তে দরজার বাইরে একটা কিছু আছে। যাক, সেটাও গেল, ওটাও এক সময় শেষ হয়ে গেল। তারপর একটা স্পেসিফিক সময়, এই 4 মাস আগে থেকে 6 মাস পর্যন্ত বেশ রেগুলার যেটা হওয়া শুরু করলো, আমার রুমের সেটআপটা মোটামুটি এরকম যে আমার রুমের যে জায়গায় আমি আছি আর আমার রুমের বাথরুমের দরজা যেটা আছে, বাথরুমের দরজাটা আবার আমার ড্রেসিং টেবিলের মিররের উপর রিফ্লেক্ট করে, যেটা আমি আমার বিছানার উপরে বসে দেখতে পাই। সো বেসিক্যালি আমার বিছানায় শুয়ে থাকলে আমি মিরর দিয়ে আমার বাথরুমের দরজা দেখতে পাই। আমি এক্স্যাক্টলি ফিল করা শুরু করলাম এবং আমার চোখ ওই আগের রুমে যেরকম একটা স্পেসিফিক জায়গাতেই যেত, আমার রুমে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার সবসময় চোখ যেত ওই মিরর দিয়ে ঠিক বাথরুমের দরজার সামনেটাতে। এবং আমি শুধু এটাই ফিল করতাম যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে অ্যাট টাইমস। এবং এটা মোস্ট অফ দি টাইমস আমার হতো এরকম রাত 2-3টার দিকে। এবং আমি প্রচন্ড ভয় পেতাম এবং আমার ভয়টা মোটামুটি আতঙ্কের লেভেলে চলে যেত। সো আমি ছোটবেলা থেকে অন্ধকার খুবই ভয় পাই, প্রচন্ড ভয় পাই, বাট ভূত জিনিসটা কখনো মাথায় আসে নাই। সো যেটা হলো যে আমি প্রচন্ড ভয় পাওয়া শুরু করলাম এবং যেই বাসায় আমি জন্ম বেড়ে উঠেছি এবং ওই বাড়িতেই আমি রুমে আর থাকতে পারি না, এত পরিচিত এবং এই রুমের বাইরে বা এই বাড়ির বাইরে আমি চিন্তাই করতে পারি না ঢাকায় কোথাও থাকা।
সো আমি এদেরকে ফোন করে জিবরান, শাকিব এদের সাথে আমি প্রায় শেয়ার করতাম যে আমার এরকম একটা ফিলিং হচ্ছে, যেটা ওরা খুব হেসে ফেলে উড়িয়ে দিত, এবং আমিও মোটামুটি এটা চিন্তা করতাম যে হ্যাঁ আমি না, বাট আমার যেটা মনে হতো আমি দুভাবে চিন্তা করতাম। এক হচ্ছে যেটা কখনো ফিলিং হয় না, এটা হঠাৎ করে হচ্ছে, আমি জানি না যে ভৌতিক জিনিসগুলো শুরু করার জন্য, বাট আজকে আমি বলতে পারি যে ভৌতিকের প্ল্যান শুরু হওয়ার অনেক আগের থেকেই, কিন্তু আমার ওই যে মাঝখানে রুমের যে ফিলিংটা, তখন জিবরান শাকিবদের ভৌতিকের কোনো প্ল্যানই ছিল না। তো ওটা যে আমার মাথার মধ্যে কোনোভাবে সাবকনসিয়াসলি চিন্তা করছি বা ওটা কোনো রকম এফেক্ট হচ্ছে, এটার হওয়ার কোনো চান্স নেই, এটা আমি এখন চিন্তা করি। যাই হোক, তারপরে একদিন হঠাৎ করে আমার রুমেই একদম লাইট জ্বলছে মাঝরাতের সময়, এবং আমি ল্যাপটপে ইন্টারনেটে আমি মোটামুটি ব্রাউজ করছি জাগা, এবং আমি আধা শোয়া অবস্থায়। হঠাৎ করে আমি আমার রুমের দেয়ালে দেখছি এরকম ওই সুমন ভাইরা যে গল্পটা করেছে ম্যাচ বক্সের শেডটা, বাট আমার যেটা দেখা ছিল সেটা হচ্ছে একটা বেশ লম্বা রিবন টাইপের, বাট চড়াটা হবে একটা ম্যাচ বক্স সাইজের চড়া। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঠিক লাইটের নিচে, এবং এসি চলছে, কোনো ফ্যানও নাই, কোনো কিছু মুভ করছে না আমার রুমে, ওই ঠিক লাইটের নিচে যে ওয়ালটা, ওই ওয়ালে বিশাল এরকম একটা চড়ার দাগের মতন সোয়ার্লিং করে তারপরে আবার রুমের অন্যান্য দেয়ালগুলোর দিকেও ছুটে গেল। This track was downloaded from fusionbd.com. এবং এটা লাইক কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমি খুব ভয় পেলাম। তারপরেও আমি চিন্তা করছি, হ্যাঁ ভয় পাচ্ছি, বাট আমি চিন্তা করছি দেখার ভুল, অনেক রাত জেগে আছি, প্রথম চিন্তাটা এরকমই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার ড্রেসিং টেবিলটা দেখা যায়, আমার ড্রেসিং টেবিলের উপরে আবার একটা কাপড়, রাতে যেহেতু চেঞ্জ করছিলাম কাপড়গুলো এলোমেলো ভাবে রাখা ছিল, বাট লাইট জ্বলছে। তো আমি শুয়ে থাকা অবস্থাতেই ফোনে আমার মনে পড়ছে আমি ফোনেও কথা বলছি আমার এক ফ্রেন্ডের সাথে। কথা বলতে বলতে আমার হঠাৎ করে ওই কাপড়ের উপরে চোখ গেছে, আমি হঠাৎ করে দেখছি আমার মনে হচ্ছে যে কাপড়টা নড়ছে, এবং নড়ছে কিভাবে, আমরা কাপড় ধোয়ার সময় অনেক সময় দু হাতের মধ্যে কাপড় নিয়ে যেভাবে কচলাই, কাপড়টা ওভাবে নড়ছে। তো ফর অ্যান ইনস্ট্যান্স আমি ফার্স্টে চিন্তা করলাম যে আমি ভুল দেখেছি, আমি ওটা ভুলে গেলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপরে যেহেতু এটা ব্যাক অফ মাই মাইন্ড ছিল, আমি আবার আমার চোখ গেছে, এন্ড আই সি ইট মুভিং এগেন। তারপরে আমি চিন্তা করছি যে আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতেই আমি আবার ওকে এটাও বলছি যে কেন আমি নড়তে দেখছি একটা জিনিস। ও বলছে কি? আমি বলছি না কাপড়। আচ্ছা মোস্ট প্রবাবলি এটা আমি জানি না কি। আপনি বলছেন যে ঘর ফ্যান চলছে না, এসি চলছিল, ফ্যান চলছিল না, এসি চলছে, এবং ওটা একটা কাপড় আমার সালোয়ার কামিজ যেরকম এরকম রাখা। তো আমি চিন্তা করছি আচ্ছা কিছু হয়তো গেছে, এখন ওটা ইঁদুরই হোক বা কিছুই হোক, বাসায় কেন ওটা এখন মাথা আসে, ফার্স্ট থিং এটাই আমার মাথায় এসছে। আমি গিয়ে ওখানে উঠে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কাপড়টা এভাবে নেড়ে আমি দেখার চেষ্টা করলাম যে নিচে কিছু আছে কিনা। ছিল না, দেখলাম যে কিছু নাই। আমি আবারও কথা বলতে বলতে চিন্তা করছি যে না আমি ভুল দেখেছি। দেখে এসে, এটা যেহেতু সেকেন্ড টাইম ছিল, আমি ফেরত এসে আবার আমার রুমে আমার বেডে বসেছি ঠিকই, বাট এইবার আমি কনসিয়াসলি ওই কাপড়ের দিকে তাকিয়ে আছি এবং ফোনে কথা বলছি, যে আমি দুবার দেখেছি, এবার আমি কনসিয়াসলি দেখছি। থার্ড টাইম আমি যখন দেখলাম যে নো ইটস মুভিং এগেন, তখন আমি প্রচন্ড ভয় পেলাম যে না এটা আমার দেখার ভুল না, আমি পুরোপুরি জাগা এবং আমি কনসিয়াস মাইন্ডে আছি। আমি এত ভয় পেয়েছি, আমি দৌড়ে গিয়ে আমার রুমের দরজাটা খুলে আমি বেরও হতে পারছি না, আমি কাপড়টার দিকে স্থির তাকিয়ে আছি এবং চিৎকার করে আমার কাজের মেয়েকে ডাকছি। আচ্ছা, তো কাজের মেয়ে ঘুম থেকে উঠে এসে মানে কি হয়েছে আপু, কি ব্যাপার, এসে আমি বলছি তাড়াতাড়ি ওইদিকে গিয়ে দেখো কাপড়টা কেন নাড়ছে। তো আমার সামনে ওখানে গিয়ে আবার কাপড় নাড়ছে, আমি কিন্তু তখন অলরেডি জানি যে কাপড়ের নিচে কিছু নাই, সেকেন্ড টাইম আমি চিন্তা দেখে রেখেছিলাম। এবং আমার কাজের মেয়ে নর্মালি কিছুই খুঁজে পেল না। তো বলছে কিছুই না আপু, আপনি ভুল দেখেছেন, ও তো ঘুম থেকে উঠে এসে এরকম বলছো। ও চলে গেল, এন্ড আই ওয়াজ এক্সট্রিমলি স্কেয়ার্ড, খুবই রকম আমি আতঙ্কিত একদম। পরের দিন জিবরানদের সাথে শেয়ার করলাম, না এটা মানে তারা কোনো ভালো মন্দ উত্তরই দিল না, তারা যে শুনে স্টোরি টেলিং এর মতন ওরা শুনেই বন্ধ হয়ে গেল। চাপা। কারণ আমি বলি এটা সত্যি, বিকজ ওরা যেহেতু কোনো পজিটিভ উত্তরও দিচ্ছে না এবং কোনো মানাও করছে না, তো আমি নর্মালি আমি চোখে একটা অবিশ্বাসও দেখতে পাচ্ছি বা বিশ্বাসও, আই এম নট শিওর। তো আমি ওই জিনিসগুলোকে ইগনোর করাই বেশি পছন্দ করি। লাস্ট যেটা হলো এই এপ্রিলে, আমি বলবো পয়লা বৈশাখের ঠিক 2 দিন বা 3 দিন পরেই আমার আরো একটা ফ্রেন্ড বাসায় এরকম 3টার মতনই বাজে, এটাতেই বলি, হ্যাঁ জিবরানও আমার বাসায়, আমরা সবাই মানে ঠিক 3টা বা 3:45 মতন বাজে, এবং এপ্রিলের সময় কোনো বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আমরা আমার রুমে লাইটটা জ্বালিয়ে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছি।
আমার আরেকটা ফ্রেন্ড যে ও মেঝেতে বসা, জিবরান বেডে বসা, আর আমি ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। অলরাইট। আর আমার রুমের দরজাটা হাফ খোলা ছিল। যেটা পুরোনো দিনের, যেহেতু বাসা ওই হ্যান্ডেল যেগুলো একটু চাপ দিয়ে ঘুরে তারপরে বন্ধ করতে হয় সেরকম হ্যান্ডেল। হঠাৎ করে দেখলাম যে দরজার হ্যান্ডেলটা বেঁকে ধাম করে জোরে কেউ, মানে উইথ ট্রিমেন্ডাস ফোর্স কেউ যদি বন্ধ করে তখন যেরকম ধাম করে বন্ধ হয়ে আবার হ্যান্ডেলটা সোজা হয়ে যাবে, এরকম একটা হলো। তো বাই দিস টাইম আমি প্রায় কয়েক মাস ধরে জিবরানকে বলছি যে আমার এরকম ফিলিং হচ্ছে, বাসায় এই জায়গাতে একটা কিছু আছে, ওখানে আমি একটা কিছু দেখছি, নেভার গট এনি রিপ্লাই। তো ওই সময় আমি অভিমানের চোটে মানে আমি আর কিছু বললাম না, আমি জাস্ট বাট আই রিয়েলাইজ যে ও আমার দিকে তাকিয়ে আছে চুপ করে, আমি ওর দিকে তাকিয়ে আছি, অ্যান্ড আই ওয়াজ শিওর যে ও এই জিনিসটা নোটিস করেছে। ওকে। তো এই ধরনের কিছু এক্সপেরিয়েন্সেস তো আরো আছে যেগুলো যখন একটা জিনিস দুইজন দেখে তখন সেটা চান্স করে এবং তিনজন। এবং তার আগে পর্যন্ত কিন্তু আমার যে আরেকটা ফ্রেন্ড বাসায় ছিল, ওকে ও যেহেতু একটু ভয় টয় পায় আমার মতনই, আর বাসায় যেহেতু আমার থাকছে কদিন থেকে, তো আমি ওর সাথে কিছুই শেয়ার করিনি এই ধরনের কিছু। তো ওই ঘটনাটা যখন হয়ে গেল, ও বসা, তারপরে যখন ওর সাথে শেয়ার করলাম তখন দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটা ও নোটিস করছে। আর আসলে দরজাটা এমন ফোর্সের সাথে বন্ধ হচ্ছিল যেটা ইগনোর করার কোনো উপায় নাই। রাইট। সো এটা ভেরিফিকেশন দিয়ে আমি প্রথমে ইগনোর করিনি, এগুলো কিছু হয়নি। যখন আমি প্রথম এই ম্যাচ বক্সে রিয়া থেকে শুনলাম, ততদিন পর্যন্ত আমি রিয়াকে কোনো কিছু বলিনি। আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের কথা, যেটা সুমন ভাই অ্যাক্সিডেন্টলি ক্যামেরা রেকর্ড করছে, যখন এটা আমাকে বলা হলো, রিয়া তখনই রাত্রে একবার ফোন করেছিল যে আমি এটা দেখছি। সাথে সাথে আমি তাই কিছু বলিনি, ঠিক আছে ডোন্ট ওয়ারি বলে, ওকে ভয় পাওয়াতে চাইনি। আমার তো মেমোরি ক্লিক করলো যে সুমন ভাইয়ের ইনভেস্টিগেশন। সাথে সাথে আমি সুমন ভাইকে ফোন করলাম, সুমন ভাই মানে হোয়াট এভার ইউ কট অন ক্যামেরা, মাই ফ্রেন্ড জাস্ট ডিসক্রাইবড ইট, এখন এটা এক্স্যাক্টলি যেভাবে আপনি নাম্বার ক্যাচ করেছি ওটা। সো আমি তো রাত্রে ওকে ভয় দেওয়া, হ্যাঁ জোস এতে না। সো পরে আমি ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি ইনভেস্টিগেশনের মতো করে দেখলাম যে কাপড় নড়াটা কোথায় ছিল, এসির পজিশনটা কোথায় ছিল, সবকিছু মানে মানে ইম্পসিবল মানে পুরো প্রপার ইনভেস্টিগেশন যেটা আমরা সবসময় করি, যে মানে রিক্রিয়েট দ্য সিন ওখানে করা। রাইট। হ্যাঁ, যে কোন পসিবিলিটি আছে, ওকে বাতাস আসতে পারে এই থেকে, এসির আওয়াজ বাতাস আসতে পারে, সো দেয়ার ইজ নো ওয়ে। এসি হচ্ছে পিছনে, দেয়ার ইজ আ ওয়াল ব্লকিং ওই জায়গাটা ওখানে। আর এর মধ্যে আমি বাহিরে বসেছিলাম যে যদি কোনো কিছু পাওয়া যায়। তো সেই রাতে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স। আপনার সামনেই ঘটনাটা ঘটলো। আমি দেখলাম পুরো বেন্ড হলো, মানে কি একজন খুললো কিন্তু তাকে দেখা যাচ্ছে না, জাস্ট বেন্ড হলো। আবার আমি পেছনের দিকে, আমার ডান দিকে হচ্ছে, আমার হাতে বাম দিকে হচ্ছে দরজাটা। সো আমি ইয়েটা শুনলাম, ব্যাকাটা হয়ে দরজা ঠান্ডা। ওকে। সো এর মধ্যে কোনো বৃষ্টি না, বাতাস না, এরকম গরম ভাব সেই এপ্রিলের দিকে। নো ওয়ে পসিবল যে এই আওয়াজটা হতে পারে, মানে এটা কেউ টান দিতে পারে। আমার মনে হয় যে এটা সম্পর্কে যদি যারা শুনছেন তারা যদি কোনো কিছু বলতে চান যে আপনাদের এরকম ঘটনা ঘটছে কিনা, ঘটতেই পারে, এটা তো বাসার ঘটনা এবং অনেক বাসাতে এরকম ঘটনা ঘটে, সেটা আপনি শেয়ার করতে পারেন এসএমএসের মাধ্যমে। আমরা একটা গান শুনবো, আর এই মুহূর্তে তারাকে বলি যারা এখন জয়েন করলেন তারা হয়তো জানেন যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এইবার আমরা চলে যাচ্ছি সাগরের ঘটনায়। আমি সাগর, আমি প্রফেশনালি অ্যাডভার্টাইজিং ফার্মে আছি, মিডিয়াকমে। আর সাইড প্রফেশন হিসাবে বলতে পারি, প্রফেশন না মানে ফ্রিল্যান্সার, স্কাল্পটর, পেইন্টার। ওকে। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আরেকজন আছেন, তার কাছে আমরা শুনবো তার পরিচয়টা কি, সেই পরিচয়টা একটু জেনে নিই। আমাদের আরেকজন গেস্ট, এবং সাগর ভাই কিন্তু একটা কথা বলেছেন আজকে, আমরা ভূত স্পেশালিস্ট, তার জীবনে এতগুলো ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শুনবো আজকে। সে সাথে গত সপ্তাহে আমরা অনেকের সাথে হয়তো যোগাযোগ করতে পারি, তারা যারা এসএমএস করেছিলেন তাদের মধ্যে থেকে দু একজনের সাথে আমরা কথা বলবো। আমরা আরেকজনের সাথে পরিচিত হই।
আমার নাম রিজওয়ান, আমি বেসিক্যালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনসালটেন্ট হিসেবে আছি। ওকে, সো সবার জীবনে বুঝতেই পারছেন যে ভূতের ঘটনার কারণেই তারা আছে এখানে। আচ্ছা, তো তাহলে আমরা সাগর ভাইয়ের কাছে শুনি। সাগর ভাইয়ের নিজের সাথে অনেক উদ্ভট টাইপের ঘটনা আছে, এবং আমি যখন কথা বলছিলাম তখন জানতে পারলাম যে তিনি যে রুমে থাকেন সেই রুমের সামনে, জানলার সামনে তাই না, দুটো কবর আছে। দুটো কবর আছে, এবং সেই বাসায় অনেক উদ্ভট ঘটনা ঘটেছে। কি কি হয় সাগর ভাই আপনার সাথে? আসলে জানালার সামনে দুটা তো মানে আছেই, সেটা জানালার সামনে দুটো তো আমরা মানে কি জন্মের পর থেকেই দেখতেছি যে দুটা কবর। এবং আমার বাবা যখন বাড়িটা কেনে তখন মানে জায়গাটা কেনে, তখন কিনে বাড়িটারি করার পরে আমরা জানতে পারি যে ঠিক আমি যেই রুমটা থাকি এই রুমটার নিচেও মানে কি কতগুলি কবর ছিল আর কি। মানে যারা জায়গাটা বিক্রি করছে তারা না জানায় বিক্রি করছে যে এটা একটা তারা কবরস্থান হিসেবে দান করছিল, পরে আবার বিক্রি করে দিচ্ছে। ওকে, আচ্ছা, এখন কি দিয়ে শুরু করবো? মানে আপনার সাথে যে উদ্ভট টাইপের কিছু অসম্ভব ঘটনাগুলো ঘটতো ছোটবেলা থেকে, সেইগুলো একটু শুনি। আচ্ছা, ছোটবেলা থেকে যেটা ঘটে সেটা যেমন যেটাকে আমরা কালচারালি সবাই বলে যে মানে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বোবায় ধরা, এইটা মানে কি আমার জন্য একটা টাইপের মানে ভয়াবহ এক্সপিরিয়েন্স। মানে আমার বয়সন্ধিকাল থেকে শুরু করে এই 27-28 বয়স পর্যন্ত মানে রেগুলার রাতে আমি মানে ঘুমালে রেগুলার রাতে এটা হইতো। ওকে, এটা হতে তারপরে একদিন কোনো একদিনের এক্সপিরিয়েন্স এমন যে হয়তো আমি ঘুমের মধ্যে না কিসের মধ্যে যাই না, ঘুম থেকে জেগে দেখি আমি বিছানা থেকে 6 ইঞ্চি উপরে। ওকে, এবং তখন চিৎকার করে উঠলে তাড়াতাড়ি ম্যাক্সিমাম দিনে যেটা হয়তো আম্মা দৌড়ে কেউ আসলে তারপর আবার ঘুমাতাম, আবার এবং একই ঘটনা। মানে কি সেই ঘটনাটা হচ্ছে যে আমি দুইটা ক্যারেক্টার স্বপ্ন দেখতাম। একটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলা, আচ্ছা, এ দেখতাম আমার খাটের পাশে এসে দাঁড়ায়, হঠাৎ এক গাদা থুতু দিল চোখের মধ্যে, আমি ঘুম থেকে করে নাই। আচ্ছা, এবার দেখতাম যে বাসে করে যাচ্ছি, স্বপ্নের মধ্যে বাসের জানালা দিয়ে পা ঝুলায় আমার ক্রমাগত মুখের মধ্যে লাথি দিচ্ছে। আর আরেকটা ক্যারেক্টার দেখলাম, সেটা ছোটখাটো একটা বামন টাইপের কালো চিকনা। আচ্ছা, সেটা আমার জানালার দিকে কবরের দিকে যে ছোট জানালাটা, এটা দিয়ে বেয়ে দেখতাম যে ঢুকেছে, ধরতো ঝুললে। আর ওই সবসময় সবার যেটা হয়, নড়াচড়া শক্তি থাকে না, চিৎকার করার কোনো ইয়ে থাকে না, অনেকক্ষণ ঘুমানোর পরে ঘুম হবে। এবং একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমার বস আসিফ ভাইয়া, আসলে তুমিও জানো যে সেও ভূতের ব্যাপারে বিশাল মানে আগ্রহী। সে একদিন মানে ক্যাকোডেমনিক একটা ফাইল নামায় এখান থেকে, সেখানে আবার কি একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। ইলাস্ট্রেশন দেখে আমি ভয় পাই যাই, কারণ কি আমি যেটা স্বপ্ন দেখি একদম ইলাস্ট্রেশনটাও দেখি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে স্বপ্নের এক্সপিরিয়েন্সটা সম্ভবত আমি এই ইলাস্ট্রেশনটা নিলে যা মানে কি অদ্ভুত ব্যাপার না? মানে আপনি তখন কি আবার নতুন করে ভয়টা লাগালে যে আপনি যেটা স্বপ্নে দেখছেন? ভয় পাইতে সম্ভবত আমি ভালোবাসি, এই জন্যই ভয় পাই। কিন্তু আমি কাছে খুব অদ্ভুত লাগলো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আপনি বললেন যে আমি না থাকলে আপনি না একলা। আমি এখনো রাত্রে সবসময় রাত্রে একটা টিউবলাইট জ্বালাই, অন্ধকারে একলা থাকলে অন্ধকারে ঘুমাতে পারি। টিউবলাইট জ্বালানোর পরেও ভূত আসে, মানে কি ভূত আসে মানে জানি না আসে কিনা, কিন্তু এটা হয়। আচ্ছা, ওই যে ঢাকার অদূরে আপনি বলছেন আশুলিয়ার ঘটনাটা যেটা বলি। আচ্ছা, বাসার আরেকটা ঘটনা বলি। বাসারটা হচ্ছে কি, বাসার এই স্বপ্ন দেখা এবং ভূত দেখার ব্যাপারটা পাইছি আমি সম্ভবত আমার আম্মার দিক থেকে। আম্মার নানি যে সে আবার কি মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের অনেক কিছু পারতো। তারপরে আমার খালার ঘটনাটা আমি পরে বলবো, তারও খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স আছে। আর আমার আম্মা কিছুদিন আগেও একটা স্বপ্ন দেখছে, সেটাও খুব ইন্টারেস্টিং, মানে আমাদের ওই ঘর রিলেটেড। এবং সে দেখছে যে রোজার দিনে একটা মহিলা আসছে সন্ধ্যার সময় জাকাতের টাকা নেওয়ার জন্য, আম্মা দিতে দেরি করতেছে। আম্মা যে ঘরে ঢুকছে, হঠাৎ আম্মা দেখে মহিলা অনেক লম্বা হয়ে গেছে এবং আম্মার ঘাট ধরে সে সিলিং এর সাথে লাগায় রাখছে। এবং আমি পাস করে যাচ্ছি, মহিলা আমি দেখেও দেখতেছি না, মহিলার ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট, মহিলার ভিতর থেকে পাস করে যাচ্ছি। আচ্ছা, এবং আরেকটা ঘটনা বলি, মানে একটু বড় হয়ে যাচ্ছে। একদিন আমার রুম পাশের রুমে গেস্ট রুমের মতো, সেখানে আমার কাজিন, আমার ছোট খালার ছেলে, ও ঘুমাইছে। তো রাত্রেবেলা যথারীতি আমার ওই সময় যা হতো যে স্বপ্ন দেখতাম, কিন্তু ওই দিনের স্বপ্ন দেখতেছি কি ও এসে আমার গলা চিপে ধরছে। আমার না একদম রেগুলার হ্যাবিট হয়ে গেছে, আমি আর তাড়াতাড়ি ঘুম ভাঙলে পানি খেয়ে আবার ঘুমাতে। পরদিন সকালে যখন ওকে মানে আম্মাকে বললাম ঘটনা, যে কালকে দেখছি যে রুবেল আমার স্বপ্নে এসে ওই ধরছে, তখন আম্মা একটু মানে কি একটু থতমত খেয়ে গেছে।
কারণ কি, কারণ রুবেল সকালে একই এক্সপিরিয়েন্স বলছে যে আমি যখন ও স্বপ্ন দেখছি যে আমি ওই ঘর থেকে যাচ্ছি এবং যাওয়ার সময় ওর বুকের উপরে পাড়া দিয়ে ধরে রাখছি। যেটা হচ্ছে রুবেল দেখেছে আপনাকে, আপনি দেখাচ্ছেন রুবেলকে। এইটা মানে কি একই দিনের ঘটনা। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু কি এই ধরনের কোইন্সিডেন্স খুব আসলে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উত্তরা থেকে সাভার আশুলিয়া যাওয়ার যে একটা রোড আছে, দুপাশে বর্ষাকালে পানিতে ডুবাই থাকে একদম। ওখানে কিন্তু এখন যাই না আমি লোকালয় হয়েছে কিনা, এটা যতদিন আগের ঘটনা, তখন কিন্তু পানিতে ডুবা থাকতো থাকে একদম। তো ওইখান থেকে আমার ওয়াইফের বড় ভাই সে ড্রাইভ করে ফিরছিল, ফিরতে ফিরতে হঠাৎ সামনে একদম অ্যাক্সিডেন্টের মতো একজন মহিলা, বৃদ্ধা মহিলা গাড়ির সামনে একদম বাড়ি ধাক্কা লাগছে। ধাক্কা লাগলে সে তো ওর সাথে কাজ তো করছি, সে শ্বাসকে সে কোনো রকমের টান মানে গাড়ি সাইড করে টান দিয়ে চলে গেলে কিন্তু তার যে কোনো কারণে বিবেকে লাগছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম এরকম। সকালবেলা আবার ব্যাক করছে এখানে, সে ওখানে কাজের জন্য হয়তো ব্যাক করার পরে লোকজন তো নাই আশেপাশে, কাউকে যে জিজ্ঞেস করবে কালকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেরকম কোনো ঘটনা নাই। একদম দুপাশে পানি, কোনো মানুষ আসার রাত 1:30-2টার সময় কোনো মানুষ আসার কথা না। যাই হোক, এটা হইতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওই দিন আসলে তুমি খেয়াল করবা আসিফ ভাইয়ের সাথে আমি সেম এক্সপিরিয়েন্সটা যখন বলতেছিলাম পুরান ঘটনা হিসাবে, সে বললো যে তারও প্রায় সেম একই এক্সপিরিয়েন্সটা এখানে আসে উত্তরা থেকে ওই রোডটা দিয়ে যাওয়ার সময়। তারা ফ্যামিলি মিলে ফিরছিল, তখন সামনে একটা ডেড বডির মতো শোয়া দেখে গাড়ি থামছে, নামছে, গাড়ি থেকে নামার পর দেখে না কিছুই নেই, চলে আসছে। এটা হচ্ছে ঢাকার আবহাওয়া আসলে এরকম একটা ঘটনা ঘটেছে এবং দুজন এই ঘটনাটা প্রত্যক্ষ করেছে। সুতরাং এখন হয়তো অনেকেই যাচ্ছেন ওইদিকে বা ড্রাইভ করছেন, আমি জানি না। তবে ব্যাপারটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে ঘটেছে। আমি সাকিব ভাই জিনিসটা আসলে কিন্তু যথেষ্ট ভয়ের। আমার ক্ষেত্রে যেটা হবে যে ওই রাস্তাতে যাওয়ার সময় প্রতিটা মুহূর্তে এটা মনে পড়বে। না, ডেফিনেটলি আই থিঙ্ক জিবরান হ্যাজ এ স্টোরি সিমিলারলি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে একজন মহিলা একটা দাঁড়িয়েছিল এখানে। আমার এক্সপিরিয়েন্সে ছিল উত্তরে যাওয়ার সময় একবার। আচ্ছা, মানে এটা ঠিক রেড লেনের আগে দুটো ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, মানে কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ হেঁটে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট। আচ্ছা, আপনার চোখের দিকে? আমার ফ্রেন্ডের চোখের দিকে। আই থিঙ্ক সি বলছে যে আই থিঙ্ক সি নিডস আ রাইড। আমি কারোর জন্য থামবো না, চিনা যাই না, আমরা গোইং টু দ্যাট। সো ঠিক আছে, তারপরে সি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নেই। সি ডাজন্ট, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম, মানে ইয়েতে। তো তাকে দেখে নাই। সে রাতে আমার ফিরত আসছে, তখন বাজে রাত 2টা। সো ফিরত আসছে, I was driving around 60-70 এরকম উত্তরা রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইটস দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনে মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, যে আমি থ্যাঙ্ক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট আনাদার কার। কিন্তু আমি জাস্ট কেন জানি না, আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো, পাশের উইন্ডো, সেকেন্ড উইন্ডো থেকে নাই, মানে ইট ভ্যানিশড। কারণ আপনি সামনে দেখেছেন এবং আমার ঠিক পাস করে যাওয়ার সময় পাশে নাই। আমার সাইড ভিউ মিররে দেখলাম, আমার ফ্রেন্ডগুলো মানে পাশে যে বসেছিল, মানে আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, এই সব গল্পগুলো মিলে যাচ্ছে। সে কাস্টমার কেয়ারে চাকরি করে। তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে, মানে প্রথমে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি। তো অনেক রাত হতো ফিরতে, রাতের, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরতো। এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট বলে কি ব্যাপার, কি থামানোর কেন হবে? তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি? তো তো মাঝে মাঝে ঘটে। ও যেটা বলেছিল যে ওই সময় ওই রাস্তা দিয়ে
মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের, এবং অনেকেই দেখেছে একটা মহিলা ক্রস করে, মানে জায়গাটা উত্তরের এই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায়। এবং এই জায়গাটা না আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সেই সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে, একটা মহিলা আমিও দেখেছি যেরকম রাস্তা পার হয়। আমারটা পার হচ্ছিল না, সবচেয়ে ভয় লাগছিল যে সে মাঝখানে হাঁটছিল। বুঝতে পারছি। আরেকটা আমার ভাইয়ের সাথে হলো, মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। খুলনা থেকে আসার সময় একই সে চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে দাঁড়ানো, সে নড়ছে না। সো ড্রাইভার ওয়াজ গোয়িং প্রিটি ফাস্ট, সো করতে যে সে আমার ভাই পিছিয়ে সিটে বসা, সো তাকে দেখছে সামনে মধ্যখানে কে এটা। সো আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘোরা দিল। স্পিডে ঘোরাতে গাড়িটা পুরো উল্টে যায় কয়েকবার। ওকে, সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে মহিলাকে সাথে আমার ভাইয়ের পুরো একদম হাই কন্ট্যাক্ট হয়। সো যত গাড়িটা পাস করছে। This track was downloaded from FusionBD.com. Haunted by Adele. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। অসংখ্য এসএমএস পাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনার এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এবং অনেকেই এরকম মানে বলারই আছে যে আজকে অনেকেই চান নতুন এপিসোড, অনেকে আবার এটা ভালোও লাগছে। আমি সবসময় মানে বোটানায় পড়ে যাই আর কি। কেউ বলেন যে পুরোনো ঘটনাগুলো শুনতে চাই, আরো একবার কোন ঘটনাগুলো বেশি মানে অনেক আগে যেগুলো হয়েছিল সেগুলো শুনতে চান, সেগুলো এয়ারটেলের মাধ্যমে আপনারা শুনে ফেলতে পারেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, এবং তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। আপনি যে এপিসোডটি মিস করেছেন সেই এপিসোডটি, বা যে এপিসোডটি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি শুনতে পারেন। আর আজকে আমার স্পেশাল এপিসোডগুলো আমি আজকে আপনাদেরকে শোনাচ্ছি, প্লে করছি। সো আমার মনে হয় যে আপনাদের ভালোই লাগছে। অ্যান্ড ভূত এফএম টিউন আপনি চাইলেই আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। অ্যান্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125, and you can activate it by sending SMS. Type CT space 92125 and send it to 3123. যাই হোক, আমরা স্পেশাল ঘটনা শোনাচ্ছিলাম, এবং আমাদের কাছে এখনো বেশ কিছু স্পেশাল ঘটনা রয়েছে। 2011 সালে আমরা প্ল্যান করেছিলাম যে এই এপিসোডটি আমরা পুরোপুরি সাজাবো বিভিন্ন সেলিব্রিটিদের এক্সপিরিয়েন্সে। ও মাই গড, সেলিব্রিটিদের পাওয়া যে কি কঠিন, তারা ঈদের সময় আরো বেশি ব্যস্ত থাকেন। তারপর আমরা সেটা মানে কি বলবো যে তারপর তাদেরকে এনেছিলাম, এবং তারাও আসতে মানে এসেছিলেন, এবং তারাও মানে এসেছিলেন। এই জন্য আরো একবার ধন্যবাদ জানাই, এবং আমার আসছে কি ভালো লাগছে যে তাদেরকে আবারও আনতে হচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো আমি আপনাদের শোনাতে পারছি, কারণ এটা রেকর্ড করা, রাইট। তো আমার কাছে প্রথম 2011 সালে ঈদ হয়েছিল 30 অগাস্ট, রোজার ঈদ, এবং আমি একটু কিন্তু কোরবানি ঈদ শুনিয়েছি, এখন রমজান ঈদ, এবং 2011 সালে রমজান ঈদ টার্গেট করেছি। রমজানের ঈদটা হয়েছিল হচ্ছে 30 অগাস্ট 2011, এবং সেখানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তফা সরওয়ার ফারুকী। আমরা চলে যাব মুস্তফা সরওয়ার ফারুকীর ঘটনায়। আর এই মুহূর্তে আমার সামনে যিনি উপস্থিত আছেন, তার প্রত্যেকটা কাজটা আমার ভালো লাগে, সেই সাথে সবচেয়ে বেশি ভালো লাগে যতটুকু মিশেছি মানুষ হিসেবে তিনি অসাধারণ একজন মানুষ। মানুষ না তো ওকে, সো আমার সঙ্গে রয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকী ভাই, এবং আমাদের সবার প্রিয় ফারুকী ভাই। না, সাক্ষাৎ ভূত। আমি তো ভাবছি আজকে আপনি বললেন যে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছে। আচ্ছা, সেই অতিথির নাম হচ্ছে ভূত। আজকে সরাসরি ভূত এসে হাজির, একদম। আমার কাছে যেটা মনে হয় যে আমি কয়েকটা কোশ্চেন আগে করি, আচ্ছা সবাইকে তাকে আগে ঈদ মুবারক জানাবেন। ঈদ মুবারক। ওকে, ভূতদের পক্ষ থেকে। ফারুকী ভাই, আপনি ঢাকা শহরে বড় হয়েছেন, এবং তখন ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল, এবং তখন নাকি অনেক প্যারানরমাল অনেক কিছু ঘটতো। তো জীবনে প্রথম ভয় পেয়েছিলেন কবে, এটা মনে আছে যে মনে প্রথম বুঝতে শুরু করেছেন এরকম কিছু? ছোটবেলায় তো আমার স্কুল ছিল তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ফার্মগেটে।
তো আমাকে টাকা দেওয়া হতো রিক্সা করে যাওয়ার জন্য। তো আমি টাকা মারার জন্য হেঁটে যেতাম। হেঁটে যেতাম হচ্ছে গিয়ে স্টেশন দিয়ে রেল লাইন ধরে। আচ্ছা। তো ওই সময় তো ঢাকায় লোকজন একদমই কম ছিল, ফলে অনেকগুলো মালগাড়ি যখন রাখা থাকতো তার ফাঁক দিয়ে যখন আমি যেতাম, তখন সত্যি ভূতের ভয় পেতাম কিনা জানি না, তখন নিজের পায়ের খসখসে শব্দ শুনলে মনে হতো যে অন্য একজন কোথায় আসছে। ফলে ওইটা আমার জন্য খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে হয় থ্রিলটা পছন্দ করতাম, কারণ নাহলে আমি একদিন ভয় পাওয়ার পর পরদিন আবার কেন ওই রাস্তা দিয়ে গেলাম, সবসময় যেতাম। সত্যি ওইটাই বোধহয় আমার ভয়ের আদি মানে মেমোরি আর কি। আচ্ছা। আর এমনিতে আমি ঠিক জানি না যে এটার সাথে কোনো মানে সম্পর্ক নাই, তারপর একটা ইলিউশন তৈরি হয়েছিল। আমি যখন দেখছিলাম আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুভি, যখন দেখা যায় মা মেয়ের সাথে আবার দেখা করে, একটা অদ্ভুত একটা ইলিউশন তৈরি হয়েছিল। ঠিক সেটা আমি বলবো না যে প্যারানর্মাল কিছু বা অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারে কি আপনার এমনিতে কোনো সময় আগ্রহ ছিল, এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারে? আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে সত্যিকার অর্থে ছোটবেলায় আগ্রহ ছিল। এরপরে আসলে আমি অনেক বেশি সার্রিয়াল পোয়েট্রি আর পেন্টিং এর ভক্ত হয়ে উঠলাম। আচ্ছা। ফলে এটা ঠিক প্যারানর্মাল না, এটা সার্রিয়াল আসলে আই মিন অ্যাজ ইউ অল নো, যেটা রিয়েল না, কিন্তু এটা রিয়েলের চেয়ে অন্য কোনো কঠিন একটা ফিলিং দেয়, অনুভূতি দেয়, অন্য নতুন চিন্তার জন্ম দেয়। আর প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটবেলায় ভূতের ভয় পেতাম, এটা সত্য কথা, সব বাচ্চারাই পায়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সবসময় গর্ব করে বলি যে আমার শৈশবের কোনো কিছু হারায়নি। আমার শৈশবের আড্ডাবাজি, শৈশবের সেই হাসি, আমি সেরকম ভাবেই এখনো আছি, এরকম ভাবেই মানুষের সাথে মিশি, এরকম ভাবেই চলাফেরা করি, এবং আমি প্রার্থনা করি আমার এগুলো যেন না হারায়, 60 বছর বয়সে যেন আমি শিশু থাকতে পারি। কিন্তু একটা জিনিস বোধহয় আমার কাছ থেকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে ভূতের ভয়। এখন এইটা কেন হয়েছে আমি আস্তে আস্তে ভাবছিলাম, আচ্ছা রাস্তা তো নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে যে ভূতের ভয় এখন কেমন পান কিনা। তখন আমি কি বলবো, আমি তো ভূতের ভয় পাই না, তো বানাতে মিথ্যা কথা বলবো না যে আমি ভূতের ভয় পাই। তাহলে আমাকে সত্য, তাহলে আমি কেন পাই না, এটা খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এর প্রধান একটা কারণ বোধ হয়, এখন আমি ভূতের ভয় পাই না, তবে একাকিত্বের ভয় পাই। মানে আমি একা কোনো রুমে থাকতে পারি না, এমনকি আমি বাথরুমে একা যেতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো বাথরুমে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমি করি বিদেশে গেলে আমার হোটেলের মেইন ডোরটা খোলা রাখি, এবং আমার বাসাতেও আমি বাথরুমের দরজা কখনো বন্ধ করতে পারি না। কোথাও যদি দরজা বন্ধ করি তাহলে আমার মনে হয় যে আমি ভীষণ ভয় পাই। তো এর কারণ একটাই বোধ হয় যে একা যখন থাকি তখন বোধহয় আমি আবিষ্কার করতে পারি যে আমি নিজে একজন ভূত, তখন তো আমার নিজের ভয় পাওয়ার ছাড়া কোনো উপায় নেই। এটা একটা কারণ হতে পারে, মানে ভূতের ভয় এখন নিজের উপরে আসর করেছে। আচ্ছা। এমনিতে আমরা শুনি যে এরকম যারা এমনি হরর ফিল্ম বানান তাদের একটা কথা, বা যারা শুনেছি আমরা এরকম, যে হরর মুভিতে নাকি যতক্ষণ পর্যন্ত ভূতটা না দেখা যায় ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কিছু একটা ঘটছে, কিছু একটা ততক্ষণই ভয়টা থাকে। ভূত দেখলে কিন্তু আর ভয় নেই। সেটাই আপনার কথা শুনে আমার তাই মনে হলো যে দেখলে আর হয়তো ভূত দেখলে শেষ, ভূত দেখলে ভূতের ভয়টা ধ্বংস হয়ে যাবে। মানে প্রেমে পড়লে যেমন প্রেমে পড়ার উত্তেজনা শেষ হয়ে যায়, ভূত দেখলে কিন্তু ওটা শেষ। আচ্ছা, এমনিতে বাসায় কখনো শুনেন নাই ভূতের কোনো ঘটনা বা এরকম? ছোটবেলায় আমার ভূতের গল্প, পরীর গল্প, জিনের গল্প শুনতে আসলে সময় কেটেছে, সত্যি কথা। আমার একদম ছোট চাচা, উনি আমাদের বাসা পরিবারের একটা রহস্যজনক চরিত্র। রহস্যজনক এই কারণে যে ছোটবেলায় ওনার যাত্রায় অভিনয় করার প্রতি ভীষণ ঝোঁক ছিল। তো এখন উনি গ্রামে থাকতেন, আমরা তো থাকতাম শহরে ন্যাচারালি। তো উনি আমাদের বাড়িতে, মানে নাখালপাড়ার বাড়িতে প্রায় আসতেন। তো আসতেন, আমরা শুনতাম যে ওনার খুব মন খারাপ, কারণ হচ্ছে ওনাকে ওনার শিক্ষক ভীষণ মারত কাপড়া করার অপরাধে। তো ফলে ওনাকে আমরা যাত্রা করে একটা লোক, এটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হতো, এবং যাত্রা করা মানে হচ্ছে 2 মাস 3 মাস উনি নাই, উনি পালিয়ে গেলেন এবং হারিয়ে গেলেন, উনি নাই। এইটা ছিল ওনার রহস্য। ওনার এই রহস্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য যোগ হতো। প্রায় আমরা শুনতাম যে ওনাকে পরীতে আসর করেছে, এবং পরীতে আসর করে অমুক তাল গাছের উপরে নিয়ে গেছে। আবার কখনো শুনতাম যে অমুক গাছের উপরে নিয়ে গেছে। আমি নিজে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কারণ যখনই পরী তাল গাছে নিয়ে যায়, যে সময় ওই সময় হয়তো আমি ঘুমে থাকি। একবার শুনলাম যে আমাদের সমিতি বাজার নাখালপাড়া, এখানে একটা তাল গাছ ছিল, ওখানে তাল গাছের উপরে তাকে নিয়ে গেছে। কিন্তু আমার কোনো দেখার সৌভাগ্য হয়নি পরী কিভাবে তাকে নিয়ে গেল, এবং তারপর নামলো কিভাবে, ল্যান্ড করলো কিভাবে। কিন্তু তাল গাছে উঠে আছে এরকম কি দেখেছিলেন? আমি শুনেছি, আমি দেখিনি, কারণ এত রাতে, এত গভীর রাতে ঘটনা ঘটতো, তখন আমরা ঘুরে থাকতাম। সকালে উঠে শুনতাম যে কালকে তো সত্তার কাকাকে পরী তাল গাছে নিয়ে গেছে। তো এইটা ছোটবেলা থেকে শুনতে আমি অভ্যস্ত ছিলাম। ইনফ্যাক্ট আমার কারণে আমি বাংলাদেশ না, বাংলাদেশ এবং সাউথ এশিয়ায়
এমনকি ইভেন ভয়াবহ রকম মডার্ন যে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানেও ঘোস্ট স্টোরি বাচ্চারা ছোটবেলা থেকেই শোনে। একদম উড়ে যায়, আকাশের উপরে নিয়ে গেছে, তাল গাছে নিয়ে গেছে। তো আমার বাড়িতে ভূতের আতঙ্কটা ছিল আমার ছোট কাকা। আচ্ছা ফারুক ভাই, এমনিতে আমরা ভূত এফএম থেকে চাইবো, যারা আমি জানি যে আপনি নতুন আরেকটা ফিল্মের কাজে হাত দিয়েছেন, হরর কোনো ফিল্ম বানানোর ইচ্ছা আছে কখনো? সত্যি কথা বলে আমি জানি না, আমার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি আমার নতুন ছবি টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত, সবাই জানে। ভূতের ছবি নিয়ে আমি সত্যি এখনো কিছু ভাবিনি, তবে কোনো এক সময় ভাবতে পারি। আমার সবকিছু হুটহাট করে হয়, মানে একবার মাথায় যদি কোনো পোকা ওঠে তাহলে একদম এটা সর্বনাশের শেষ মাথায় নিয়ে না আর আগে আমাকে ছাড়বে না। আর ভূতের না হলেও প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু বিষয় আমার তো অ্যাজ ইউ নো, আপনি যেটা মেনশন করছেন যে সারিয়ালিস্টিক ব্যাপার স্যাপার নিয়ে আগ্রহ আছে। আমার ছবিতে এরকম বহু ইফেক্ট আছে। স্পার্টাকাস জোয়ানে ছিল, প্রত্যাবর্তনে ছিল, থার্ড পার্সন সিঙ্গুলারে ছিল। এটা আমার বিভিন্ন ছবিতে, সামনে প্রায় ছবিতে থাকে। মানে রিয়ালিটির এই রিয়াল স্পেস আর টাইম ভেঙে অন্য স্পেস বা টাইম ক্রিয়েট করে, যেটা রিয়েল টাইমে সম্ভব না, অতীত আর বর্তমান একসাথে থাকার কথা। আমি একদম মানে সত্যি কথাই বলছি, একদম যে সত্যি, এবং যে কাজগুলো খুব স্মুথলি, খুবই স্পন্টেনিয়াসলি করেন আপনি, এবং খুব মানে খুব টাচই হয়, মানে টাচ করে। এটা হয়তো আমি জানি না, টাচ যদি করে তাহলে আমি সৌভাগ্য। হয়তো আমি যেটা অনুভব করি আমি ঠিক সেটাই করার চেষ্টা করি, বাড়তি কোনো নেকি কিছু করার চেষ্টা করি না। একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ভীষণ ভাবছি, সেটা হচ্ছে আমি জানি না কোন এক সময় আমার ছবিতে এই বিষয়ের উপর হতে ছবি হতে পারে। সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ। উনি মারা যাওয়ার পরে ন্যাচারালি আমি ব্যক্তিগতভাবে আর সবার মধ্যে খুবই শোকাহত ছিলাম। আর উনি আমার মাথার উপর আসলে বিশাল বড় একটা ছাতার মতো ছিলেন। বাংলাদেশের সব ইয়াং ফিল্ম মেকারদের জন্য উনি ছিলেন সবচেয়ে বড় ছাতা। আমরা সবাই জানি যে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলোর ডার্লিং হচ্ছে তারেক মাসুদ। ওই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানদের কোলে বসে উনি কিন্তু তরুণদের জয়গান গেয়ে গেছেন, এবং তরুণদের মন পাওয়ার জন্য গিয়েছেন বা তরুণদের খুশি করার জন্য গিয়েছেন তা না। উনি তাদের কাজ অ্যানালিসিস করেছেন, সেটা নিয়ে লিখেছেন পত্রিকায় স্বপ্রণোদিত হয়ে। যদি জানতেন এইসব লিখা এবং এইসব টেলিভিশনে তার দেওয়া ইন্টারভিউগুলো বুদ্ধিজীবীদের অসন্তুষ্ট করতে পারে, কিন্তু উনি যেটা বিশ্বাস করেছেন সেটা লিখেছেন। এবং কারণ উনি নানাভাবে আমাদেরকে আমাদের মেন্টর ছিল বলা যায়। তো উনি মারা যাওয়ার পরে আমি প্রথম দিনটা আসলে বুঝতেই কেটে গেল যে আসলে তারেক ভাই নাই। তো এরপরে আমি এই নানান ওনার শোক সভায় যাই, পিছনে বসে থাকি, কোনো বক্তৃতা নাই, পিছনে বসে দেখি ওনার বাড়ির আশেপাশ দিয়ে হাঁটি। যখন ওখানে গেল ওরা, ভিতরে ঢুকিনি, তো তখন আমার মাথায় ভাবনা আসছিল যে মারা গেলে আসলে কোথায় যায়। আচ্ছা। এবং এটা আমার আগেও বিশ্বাস ছিল, এখন আমার স্থির বিশ্বাস যে মানুষ মারা গেলে আসলে আমাদের সাথেই থাকে। আমাদের এই স্পেসে ঘুরে, এই সোবানবাগ, এই শাহবাগ, এই আজিজ মার্কেট, এই মণিপুরি পাড়া এখানেই ঘুরছে। আমরা তাকে দেখছি না, কারণ উনি ফিজিক্সের আরেকটা লেয়ারে বসবাস করছে। আমাদের লেয়ার থেকে তাকে দেখা যাচ্ছে না, আমাদের লেয়ার থেকে তার স্পর্শ ফিল করা যাচ্ছে না। যেরকম আমরা এই আমাদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না, যেটা অজ্ঞাত, যেটা ব্যাখ্যার অতীত, যেটা সায়েন্সের এই আমাদের এই যে আল্লাহর দান, এই চোখ, এই নাক আর এই কান দিয়ে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এবং আমার বিশ্বাস ওনারা আমাদের এই লেয়ারে আছেন, আমাদের সবগুলো কাজ দেখছেন, আমরা কি করছি না করছি। ক্যাথরিন যখন কান্নাকাটি করে তখন উনি দেখেন, তখন ওনার ভীষণ কষ্ট হয়। উনি ক্যাথরিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু উনি পারেন না, কারণ উনি আরেকটা লেয়ার আছেন, ওই লেয়ার থেকে এই লেয়ারে আসা সম্ভব না। আমি জানি না কোনো একদিন হয়তো এই যে ওই পারে চলে যাওয়া, ওই পারের জীবন আর এই পারের জীবন, এই জন্য কোনো একদিন আমি কোনো একটা ছবি করতে পারি। যে পরিমাণ ইলিউশন তৈরি হচ্ছে আমার আমি সত্যি করতে পারি। যেমন আমি যখন আমি তারেক ভাই মারা যাওয়ার পরে ক্যাথরিনের সঙ্গে একবারও কথা বলতে পারিনি। আমি নিজে দিয়ে একবার কথা হয়েছে, কিন্তু ফোনে কথা বলার মতো শক্তি অর্জন করতে পারিনি। তারেক ভাই শোক সভায় ক্যাথরিন ছিল শেষ ব্রিটিশ কাউন্সিলরটা, সেখানেও আমি তার ক্যাথরিনের সঙ্গে দেখাও করিনি, মুখোমুখিও হয়নি, কথাও বলিনি। আমি নিঃশ্বাসের কথা যতবার ভাবি, তারেক ভাই আমাকে বারবার বলছিল, উনি ঘুরতে যেতেছিলেন এই সন্তানটা নিয়ে, বলে যে যখন মিয়া সবার দাদা হওয়ার বয়স তখন আমি বাবা হয়েছি, তুমি একবার দেখতে আসলো না। ব্যস্ততার জন্য যেতে পারিনি, কিন্তু এখন আমার খুব যেতে ইচ্ছা করে, কিন্তু আমি যাচ্ছি না। আমার মনে হয় যে আমি যাই না, আমি নিতে পারবো না। তো নিঃশ্বাসের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি সত্যি আমি এরকম একটা মানে আমার স্বপ্ন দেখার খুব বাতিক আছে, এবং আমার বহু দৃশ্য, বহু সিনেমার বহু দৃশ্য বা বিজ্ঞাপনের অনেক আইডিয়া আমি স্বপ্নে দেখি। এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি
সেটা আমি এখন দর্শকদের বলে, শ্রোতাদের বলে রাখি। আমি জানি না কেউ আবার শুনে এটা কপি করে না দেয়, এটা আমার ছবির জন্য থাকবে। সেটা হচ্ছে এটা রেকর্ডেড থাকবে, আমাদের প্রমাণ। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে তারেক ভাই ঘুরছে, আমরা তারেক ভাইকে দেখছি না। আমি যখন তেজগাঁ থানার এই পাশে জ্যাম হওয়ার কারণে আমি করি কি, গাড়ি ঘুরতে অনেক কষ্ট হয়, আমি গাড়ি এখানে রেখে হেঁটে রাস্তা পার হয়ে যাই। তো হেঁটে রাস্তা পার হতে গিয়ে যখন দ্রুত করতে গাড়ি আসতে নেবে, তারেক ভাইয়ের পাশে দাঁড়া বলবো, এই মেয়ে তুমি এখন নামতেছো কেন? কিন্তু আমি শুনবো না, কারণ তারেক ভাই তো আমার লেয়ারে নাই, এবং মনে খুবই কষ্ট পাবে আমার এই রেকলেসনেস দেখে। তারপর আমি যখন কাছে যাব ওনার বাসার কাছে, আমি দেখবো যে আমি জানবো না, কিন্তু মানে আমি দেখতে পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে ওনার দরজার বাইরে ভিতরে যদি নিশাদ কান্নাকাটি করে, ধরে ক্যাথরিন কোনো একটা কাজ করছে বা ক্যাথরিন ওয়াশরুমে গেছে, নিশাদ একা বাইরে আছে তার ড্রয়িং রুমে বসে, নিশাদ হয়তো বিছানা থেকে পড়ে গেল বা সোফা থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছে বা হোয়াট এভার, আমি নিশ্চিত জানি যে তারেক ভাই দরজার বাইরে বসে বসে ভীষণ কষ্ট পাবে, কান্নাকাটি করবে, ডাকাডাকি করবে সবাইকে নিশাদকে ধরার জন্য, কিন্তু আমরা তো শুনতে পাবো না। এই জিনিসগুলা আমি আমার তারপর মা যেদিন মারা যায় সেদিন জানি রাতের বেলা ঘোরের মধ্যে আমি এটা দেখেছি। এবং এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে এই পারের মানুষের কষ্ট না, ওই পারের মানুষটার কষ্ট। এই যে নিষাদ পড়ে গেল, নিষাদ কান্নাকাটি করছে, তার ভাই বুক ফেটে যাচ্ছে, তার ভাই পাশে আসছে, চিৎকার করছে, দরজা খুলতে বলছে, কিন্তু তার কথা কেউ শুনছে না, কেউ তো দরজা খুলবে না। এটা আসলে অদ্ভুত। এবং এই জিনিসটা নিয়ে হয়তো আমি কোনোদিন কোনো ছবি করবো, যাই অবশ্যই। এবং এটাও সেই ওই যে রিয়েলিটির খুব কাছাকাছি আসলেই, মানে আমরা জানি না রিয়েলিটি, আরো তীব্র রিয়েলিটি এটা। হ্যাঁ, আমরা জানি না আসলে যে এরকম কিছু আসলে আছে নাকি। সবাই মন খারাপ করে দিলাম না, হ্যাঁ, মানে ভূত শুনে সবাই ভয় পায়, মন খারাপ করলেও সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা আপনি যখন ভয় পান কোনো মুহূর্তে, হয়তো অন্ধকার দেখে ভয় পেলেন বা যেটা বলছেন যে একাকিত্বের কারণে ভয় পাচ্ছেন, সেই সময়টা কি করেন আপনি? হঠাৎ করে যখন ভয়ের ব্যাপারটা শুরু হয়ে গেল, সেই সময়টা সেখান থেকে বেরিয়ে আসা, প্রথম কাজটা করি ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা করি। আচ্ছা, এটা মধ্যে সব মানুষের ইমিডিয়েট প্রচেষ্টা থাকে। ভয় পেলে প্রথমে সে যেটা করতে চায় ওই স্থানটা ত্যাগ করতে চায়। আচ্ছা, এখন আপনি যদি এমন জায়গার মধ্যে পড়েন যেখানে স্থান ত্যাগ করতে পারছেন না, তখন কি করবেন? তখন কি করবো? It's very difficult. You better call someone. আচ্ছা, You try to talk to someone. তারপরে যদি সে গভীর রাতে সে যদি ফোন না ধরে, you better enjoy the ভয়টাকে উপভোগ করেন এবং উপভোগ করে ফিট হয়ে যান। আচ্ছা, আবার পরবর্তী কোশ্চেনটা সেরকম, যারা ভয় পায় তাদের জন্য কোনো একটা কিছু বলেন, তো আমার মনে হয়ে গেছে যে হ্যাঁ, ভয়টাকে উপভোগ করেন। ভয় যখন আপনি পাবেনই, এটা যখন আপনার জন্য অবধারিত এবং নিয়তি হয়ে গেছে, একদম, ফলে এটা উপভোগ করা ছাড়া আর কি করবেন? আর কোনো উপায় নেই। ওকে, তাহলে শেষ করছি যেটা বলছি, সেটা হচ্ছে অসংখ্য মানুষ যারা এই মুহূর্তে, এই ঈদের দিনে, আনন্দের দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের শুনছে এবং ভূত এফএমের সাথে আছে, এবং তাদের সবার প্রিয় মানুষ আপনি, মোস্তফা সরোয়ার ফারুকী। তো সুতরাং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, এই ঈদ নিয়ে, ভূত নিয়ে যা ইচ্ছা আপনার। সবাইকে বলতে চাই আবার ঈদ মোবারক, এবং আপনাদের সবাইকে একটা কথা সত্যি বলতে চাই, আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং আমি যে যা কিছুই করছি এটা আমি আসলে অনেক মানুষের ভালোবাসার যোগফল, এবং এই ভালোবাসার আজীবন পেতে চাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নতুন ছবিটার জন্য, টেলিভিশনের জন্য, এবং এই ছবিটা আশা করি আরেকটা নতুন কিছু আপনারা দেখতে পাবেন। উইশ আস লাক, এটুকুই বলবো। Haunted by Adele. শুনছেন সবসময় রেডিও ফুটকি রাস্তারাতির সাথে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে রয়েছে মাসুম, এবং সেই সাথে আমরা 2011 সালের 30 অগস্ট রমজানের ঈদ, সেই ঈদের
আপনার যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদের ঘটনাগুলো আমরা শোনাচ্ছি, এবং এখন যেটা শোনাবো সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন একটি সরল অঙ্ক বা আমার তার ছিলে গেছে, সেই দীপ্ত। এবং দীপ্ত এসেছিলেন 2011 সালে আমাদের স্টুডিওতে, এবং তিনি এসে আমাদের সাথে শেয়ার করে গিয়েছেন তার ঘটনা। আমরা চলে যাব দীপ্তর ঘটনায়। একদম প্রথম মায়ের পেট থেকে নেমে কখন ভয় পেয়েছি সেটা মনে হয়, তবে ছোটবেলায় বেশ কিছু আছে আপনার এক্সপিরিয়েন্স আছে ভয়ের, বড় হয়েও আছে ইভেন। আমরা তো একটা করে শুনি না। একদম ছোটবেলায় এক্সপিরিয়েন্স বলতে সেটা হচ্ছে যে একবার আমার বাসার একা ছিলাম, বাসায় একদমই একা ছিলাম, তখন পড়ছিলাম আমার টেবিলে, তো বাসায় কেউ ছিল না, আমাদের কাজের একটা ছেলে ছিল, সে রান্না করেছিল। হঠাৎ করে আমার জানলাটা খুলে গেছিল, তো সম্ভবত জানলাটা খোলা ছিল, বাতাস লেগেছে, খুলে গেছে, কিন্তু জানলাটা খুলছে খুব আপনার হরর মুভি টাইপের একটা সাউন্ড করে আস্তে আস্তে খুলছে, বুঝছেন। আমি খুবই ভয় পেয়েছিলাম, খুবই ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। এটা আমি যখন ক্লাস 3-4 পড়ি, ওই ঘটনাটা আমার এখনো মনে আছে, হঠাৎ করে হ্যাঁ কেন খুলে গেল। হ্যাঁ, প্যারানরমাল কোন এই যে গান, আমি শুনি যে মিউজিশিয়ানদের জীবনে এটা অনেক ঘটে, যে অনেক রাত্রে শো করে তারপরে ফেরার সময় রাস্তার ভেতরে, মানে রাস্তায় অনেক কিছু দেখা যায়। এরকম হয়েছে নাকি, দেখা সাক্ষাৎ হয়েছে যে অনেক রাত্রে বাসায় ফেরার সময় রাস্তায় কোনো হুট করে কোনো একটা ঘটনার সম্মুখীন হলেন? এটা একবার হয়েছে আমার, সেটা হচ্ছে অনেক আগে একবার একটা শো করতে গেছিলাম, একটা ঢাকার একটু বাইরের দিকে, আমার ঠিক খেয়াল নাই, প্রায় 99-এর ঘটনা, অনেক আগের ঘটনা। প্রায় অনেক বাইরে ঢাকার থেকে আমরা মাইক্রো করে যাচ্ছি অনেকখানি যাওয়ার পরে আপনার তারপরে হেঁটেও যেতে হলো কিছু দূর। হ্যাঁ, সাউন্ড সিস্টেম নিয়ে অনেক ঝামেলা ছিল, ওই কাহিনীতে না যাই। তো তারপরে যখন ফেরার সময় আমরা কিছু পাচ্ছি না, অনেক রাতে, প্রায় রাত্রে 2টার সময় আমরা রওনা দিয়েছি। তো আমার সাথে গিটার বাজাতো আরিফ নামে একটা ছেলে, আমরা দুইজন রিক্সা পেলাম, আমরা দুজন রিক্সা নিয়ে আসছি, বাকি সবাই পিছনে সাউন্ড সিস্টেমের সাথে আসবে বা পরে আসবে আর কি। আমরা দুজন আগে বের হয়ে গেছি, সবাই মানে রেখে আর কি, বাসায় যাবো আমরা। আরো কিছু আমাদের কাজ ছিল, সেটা আমরা করতে যাচ্ছিলাম, যেটাই হোক। তো তারপরে তো আমরা যাচ্ছি, রিক্সা করে যাচ্ছি, এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে আপনার পানি, এক পাশে পানি, আরেক পাশে হচ্ছে ক্ষেত। তো পানির মধ্যে আমাদের মনে হলো যে একটা ছায়ার মতো কি আমাদের সাথে সাথে যাচ্ছে। মাছ কিনা যাই না, মানে মাছও হতে পারে, বাট মাছের মতো না আসলে, সেটা সামথিং ডিফারেন্ট। এবং আমাদের রিক্সাওয়ালার সাথে আমরা হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, মামা দেখো এটা কি? হ্যাঁ, মামা বলে, মামা ওইদিকে তাকায়েন না। তখন আমাদের মধ্যে বলে, ও কেন বলবে ওইদিকে তাকায়েন না? তারপরে সে এই রাস্তা দিয়ে সে জানে যে সামথিং ইজ দেয়ার। তো ওইটা, এবং আমি আর আরিফ খুবই আমরা শঙ্কিত হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। আমরা সিগারেট ধরালাম যে আগুনের কাছে নাকি আসে না, হ্যাঁ, এরকম একটা চিন্তা করে আমরা সিগারেট ধরালাম। তো এরকম করতে করতে প্রায় 15-20 মিনিট পথ আমাদের সাথে ওই জিনিসটা ছিল, এবং পাশে পানিও ছিল। তারপর আমরা বড় রাস্তায় উঠে গেছিলাম, তারপরে আমরা কিছু হয়নি আর কি। হ্যাঁ, থ্যাংক গড কিছু হয়নি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্টুডিওতে আপনি মিউজিক প্রডিউস করেন, তো এমনিতে এরকম হয় মাঝে মাঝে যে আমি শুনেছি যে স্টুডিওতেও মাঝে মাঝে এরকম হঠাৎ করে মেশিন নষ্ট, হঠাৎ করে প্যানেল ঠিক মতো কাজ করছে না, হঠাৎ করে একটা ভয়েস নেবেন, সবকিছু ঠিক আছে, বাট রেকর্ডিং হচ্ছে না। এই ধরনের কোনো মানে ঘটনা কি আপনার সাথে ঘটে? কারণ আমি শুনেছি এরকম যে তেনারা যদি থাকেন আশেপাশে, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের অগোচরেই কোনো একটা জিনিস আমি এক জায়গায় রেখেছিলাম, কেউ সরায়নি, কিন্তু সরে গেছে। This track was downloaded from FusionBD.com. আমার স্টুডিও থেকে অনেক কিছু হারায়, রেগুলার বেসিসে হারায়, বাট এটা তো কারো নেওয়ারই কথা না। এবং এমন অদ্ভুত জিনিস হারায়, যেমন ধরেন আপনার ছাইদানি হারায় গেল, এটা নেওয়ার কিছুই নেই। আবার ওই ছাইদানিটা হচ্ছে আমরা নিজেরা বানাইছি আর কি, একটা প্লাস্টিকের ক্যানরে আমরা হয়তো প্যাঁচায় মানে কোকের ক্যানরে সেটাই আমরা প্যাঁচায় হয়তো বানাইছি। তো ওইটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, এবং কেউ নেয়ও নাই। হ্যাঁ, কারণ আমরা আমাদের স্টুডিওতে কোনো রোডই রাখি নাই। হ্যাঁ, কারণ আমরা নিজেদের কাছে নিজেরাই করি, আমরা যে কজন আছি, 2-3 জন সাউন্ড ইঞ্জিনিয়ার সহ আমি আছি। তো এইখানে আমরা কিছুই মানে কখনোই পাই না। এবং আরো অনেক সময় অনেক উদ্ভট জিনিস হারায় যায়, যেগুলো কোনো মানে নাই। যেমন হচ্ছে আপনার মানে ছোট জিনিস, হয়তো জ্যাকের
ছোট একটা মাথা থাকে, ওইটা হয়তো হারায় গেল, যেটা হয়তো সব সময় মানে গত 2 বছর ধরে একই জায়গায় আছে, সেটা হয়তো একদিন হঠাৎ করে নাই। এবং এই জিনিসগুলো এগুলো নিজে না, হ্যাঁ, এটা নেওয়ার কিছুই না। এটা এমন জিনিস না যে এটা একটা মাইক্রোফোন যে কেউ নিয়ে গেলে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা বিক্রি করতে পারছে, তার না কিছু। আচ্ছা, এরকম আপনি যে বললেন যে বড় হয়েও ঘটনা আছে, তো আমরা এখন বড় ঘটনায় যাবো নাকি ছোটবেলায় আরো কিছু আছে? বড় হয়ে বলতে পারি, বড় হয়ে আসলে যেটা আসলে রিয়েল একটা এক্সপিরিয়েন্স আছে, এবং এটা খুবই ভয়ের একটা এক্সপিরিয়েন্স আমার, এবং আমার লাইফে আমি মানে এটা কখনো মনেই করতে চাই না আসলে। সেটা হচ্ছে যে আমি কিছুদিন পড়ালেখা খাতিরে বাইরে ছিলাম। বাইরে আমি লন্ডনে ছিলাম বেসিক্যালি। লন্ডনের থেকে একটু বাইরে আমি একটা ভিলেজ এরিয়া একটা থাকতাম, হ্যাঁ, একদমই ছোট্ট একটা শহর, রিংউড ছিল শহরটার নাম, যেটা হচ্ছে আপনাদের যে গুলশান মোড়ে যে রাউন্ড অ্যাবাউটটা, হ্যাঁ, এইটুকুই আসলে শহরটা, মানে যা লাইক আপনার হার্ডলি 30-40টা বাড়ি আর কি। আচ্ছা, এর মধ্যে একটা বাসা আমি থাকতাম। তারপরে সব ক্ষেত্রে এরকম কিছু, তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে বন, ক্ষেত না ভাই, বন, একদমই বন, মানে রাস্তার 2 পাশে হচ্ছে বন। আচ্ছা, মানে আপনার মানে তেরাদের তো ওইটা আবার তীর্থস্থান, হ্যাঁ, মানে লন্ডন মানে সেই রকম একটা জায়গা। হ্যাঁ, ওইটা লন্ডনের বাইরে বেশ কিছু, আপনার লন্ডন থেকে 40 মাইল দূরে, কিলোমিটার না মাইল দূরে আর কি। তো ওইখানে আমি একটা বাসায় একা থাকতাম, একদমই একা থাকতাম। নিচের তলায় ছিল একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, এবং রেস্টুরেন্ট তো আপনার 12টার পরই হচ্ছে খালি, মানে এখানে আর কেউ থাকে না। আমি রেস্টুরেন্টের উপরে একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়ে থাকতাম, কারণ আমার ইউনিভার্সিটি ছিল ওখান থেকে আপনার 7-8 মাইল দূরে। আচ্ছা, তো আমি এখান থেকে বাসে, আমার যেখানে থাকতাম ওখান থেকে সুবিধা হচ্ছে বাসে করে যাওয়া যায়। আচ্ছা, তো একদিন যেটা হলো যে আমার নেক্সট ডোরে ছিল একটা ক্লাব, মানে জাস্ট নেক্সট ডোর, ঘর থেকে বের হয়েই পাশের বাসাটাই হচ্ছে একটা ক্লাব ছিল। তো আমরা ওখানে ফ্রাইডে স্যাটারডে নাইটে আমরা মজা টজা করতাম। ক্লাবিং করার পরে আমরা একদিন হচ্ছে বাইরেছি, আমি ক্লাবিং করে বাইরেছি, তখন বাজে প্রায় 2:30-3টা। আমার কি মনে হয়েছে যে আমার মনে হয় যে একটু হাঁটি, প্রকৃতির সাথে একটু ভাবুক হয়েছি, একটু দেশের জন্য মনটা কেমন করছে, এরকম ইয়ে করছে। আমি একটু হাঁটি, দেখি যে লিরিক্স লেখা যায় কিনা, মাথায় কিছু আসে কিনা। তা আমি হাঁটতে হাঁটতে ওই শহরের যে মেইন রাস্তা দিয়ে বের হয়ে আমি আপনার হাইওয়েতে উঠে গেছি। হ্যাঁ, হাইওয়েতে উঠে গেছি, এবং হাইওয়েতে কিন্তু লাইট টাইট আছে, লাইক মানে আশেপাশে কেউই নেই, এবং পুরা 2 পাশে হচ্ছে বন, 2 পাশে হচ্ছে পুরা জঙ্গল আর কি। হ্যাঁ, পুরাপুরি জঙ্গল। কি গাছ ছিল আমি বলতে পারবো না, আমি জানি না, বোটানি স্টুডেন্ট না, আমি বলতে পারবো না, বাট বড় বড় বিশাল বিশাল গাছ ছিল। তো আমরা হয়তো, আপনার হয়তো এই অনুষ্ঠানে অনেকে বলে থাকবে যে গ্রামের বাড়িতে আমরা শুনছি যে পেতনি থাকে গাছে। হ্যাঁ, অনেক শুনেছি না এই কাহিনীটা, এবং আমরা তো কেউই বিশ্বাস করি না, আমরা সবাই হাসি, একদমই হাসি না। কিন্তু আমি ওই রাতে সিরিয়াসলি একটা পেতনি দেখছি, মানে লাইক এক গাছে, ওই যে আমরা শুনছি না যে এক গাছে একটা পা থাকে, আরেক গাছে একটা পা থাকে, এই সেম জিনিসটাই ভাই আমি দেখছি। এবং এটা আমরা শুনি সবসময় গ্রামাঞ্চলে, হ্যাঁ, আপনি এটা দেখছেন লন্ডনের কোনো একটা গ্রামে, হ্যাঁ, একটা গ্রামে। এবং আমি দেখছি যে তার অনেক দূরে আমি দেখছি যে ইয়েস, একটা মানে একটা চিকন 2টা পা, তার 2টা এরকম 2 সাইডে দিয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে, আপনি ভালো মতো তাকাইলে ওটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি বুঝতে পারছেন যে এখানে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে, কারণ লাইটের উপরে তারা হচ্ছে লাইটটা আপনার যে সোডিয়াম লাইটগুলো যে থাকে তার উপরে তারা, হ্যাঁ, এবং বিশাল আকৃতি। হ্যাঁ, ফার্স্টে আপনি যখন দেখবেন তখন মনে হবে যে 2টা গাছ একসাথে মনে হয় লেগে গেছে, মানে এই পাশের গাছটা এই পাশে মানে ডালপালা দিয়ে শেপের মতো একটা। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটু ভালো মতো দেখবেন তখন দেখবেন যে there is a body, there is a leg, everything is there, বুঝছেন? এবং এটা ধরেন নড়তেছে এবং এটা ইয়ে করতেছে। তো আপনি কি করলেন? আমি ফার্স্ট এটা দেখার পরে এটা বুঝি নাই যে এটা কিছু অরিজিনাল না, কি জিনিসটা কি। আরেক মানে ততক্ষণে আরেকটু সামনে চলে গেছি দেখতে দেখতে, তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ, একটা মনে হচ্ছে যে এটা আসলে একটা কিছু, এবং জিনিসটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, একটু আরো পরিষ্কার হচ্ছে। তো আমি মানে বুঝতে পারতেছিলাম যে দৌড় দিব না কি করব, মারা যাব না কি হবে। আমি জাস্ট ঘুরে আল্লাহর নাম নিতে নিতে, হ্যাঁ, আইতুল কুস্তি পারি না। হ্যাঁ, মানে ওই দিন খুব দুঃখ হয়েছিল যে কেন আইতুল কুস্তি শিখলাম না। দৌড়াদৌড়ি যা পারি বলতে 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 আমার ঘরে ঢুকে গেছি, মানে হাঁটতে হাঁটতে আবার শহরে ঢুকে ঘরে ঢুকে ঘুমাই গেছি। মানে দেখতে চান না? নেভার খুবই ভয় পেয়েছিলাম। Radio City 88.0 FM
FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ফুড এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি এবং মাসুম রয়েছি সাথে, এবং আরো একবার আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা, এবং চলে যাচ্ছি আবার 2011 সালের 30 আগস্ট রমজান ঈদে, এবং সেই ঈদে আমাদের অতিথি ছিলেন এলিচা। আপনারা নিশ্চয়ই এলিচার গান আমার তো অসম্ভব ভালো লাগে। এখন আমার হৃদয় গানটার কথা মনে পড়ছে, ফিরে পাওয়া গানটার কথা মনে পড়ছে, আর অসংখ্য গানের কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে। তো আমি যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এলিচার ঘটনায়। মিনটাইমে আপনি আমাকে এসএমএস করতে পারেন, লিখে ফেলুন SIJOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আচ্ছা, যদি কেউ কোনোদিন বলে, বা আমি যদি এখন বলি যে আপনার জীবনের স্মরণীয় একটা ভয়ের ঘটনা বলুন, এরকম আসলে আমি তো খুব অ্যাভয়েড করি, কিন্তু দুটো ঘটনা বলতে পারি, বাট নাথিং কম্পেয়ার টু আপনার অন্য যে ঘটনাগুলো যদি শুনি। দরকার নাই। একটা ঘটনা মনে আছে যে আমরা তো মিডল ইস্টে থাকতাম, তো মিডল ইস্ট থেকে আমরা প্রতি বছর ধরেন 1 মাসের জন্য বাংলাদেশে আসতাম, একদম ছোট থাক। আমরা এখন 4 ভাই বোন, বা ওই সময় কিন্তু আমরা তখন ছোটবেলার কথা বলছি, তখন আমি আর আমার ভাইয়ের মিল, আমাদের মধ্যে 13 মাসের ডিফারেন্স, আমার পিঠে। তখন আমরা যেটা করতাম যে ঢাকায় আসতাম, ঢাকায় এসে 1-2 দিন থাকতাম, তারপর আমরা চিটাং চলে যেতাম, ওখানে বাকি 20 দিন থাকতাম, 25 দিন থাকতাম, আবার ঢাকায় আসতাম 1-2 দিন, তারপর ওখান থেকে ফ্লাইট নিয়ে আমরা সাউদি চলে যেতাম। এরকম একটা ইয়ে হয়েছিল তখন। আর আমরা ঢাকা বলতে কিন্তু আমরা ঢাকা চিনতাম খালি কাহিরটুলি, পুরান ঢাকা। আমার মা ওখানে বড় হয়েছে, আমার বাবা ওখানে থাকতো, ঢাকা ইউনিভার্সিটি পড়তেন, তো পুরান একটা বাসা আছে আমাদের ওখানে আমরা উঠতাম, ওখানে থাকতাম। তো ছাদের উপরে একটা পুরান একটা রুম আছে যেখানে আমার বড় দাদু থাকতেন, তো ওখানে আমরা যখন ভ্যাকেশনে আসতাম আমরা ওখানে থাকতাম। এখন পুরান ঢাকা যারা থাকেন তারা হলো বুঝবেন, যারা বাসায় গেছেন, জানালাগুলো কিন্তু বিশাল বড় বড়, এবং জানালার যে মানে ওগুলো খোলা বন্ধ করা, মানে একটা ছোট বাচ্চার জন্য এটা বিশাল বড় একটা টাস্ক। এবং তখন কিন্তু কোনো গ্রিল ছিল না। গ্রিল কিন্তু ছিল না। ছিল কি তখন তাহলে? যে লোহার গড়ার যেটা আমার মনে আছে আমাদের বাসায় এখনো ইনফ্যাক্ট ওইসব জানলায় কোনো, হ্যাঁ শীত পরে দেওয়া হচ্ছে, বা কিন্তু ছাদের যে জানলাটা ওটা মনে হয় এখনো দেওয়া হয়নি পুরোটাই, কিন্তু মানে আপনি দাঁড়ালে কিন্তু পড়ে যেতে পারেন, এরকম সব বন্ধ থাকতো। আশেপাশে অনেক গাছ, আর মনে আছে অনেক রকম গাছ তখন ছিল, পেয়ারা গাছ, তারপর অনেক রকম, আমি ফ্রুটসের নামগুলো হয়তো জানি না, কিন্তু ওখানে অনেক রকম গাছ ছিল, বড় বড় গাছ ছিল। এবং মানে ছাদটাও একটু পুরান দিনের মতো, কতগুলো ডিজাইন মার্কা, অনেকগুলো মজার। তো আমরা ওই ছাদে ওখানে থাকতাম, আমি আর আম্মু, বিছানাগুলো বড় বড়, আমি আর আম্মু বিছানায় থাকতাম, এমনি আর আব্বু পাশে একটা ম্যাট্রেস করে নিচে থাকতো। আমি প্রতি রাতে উঠে যেতাম মাঝখানে, এবং দেখতাম যে আব্বু মানে গরম, তখন তো এসি ছিল না, তো ফ্যান ছেড়ে দিয়ে আব্বু বড় বড় যে জানালাগুলো ওগুলো খোলা রাখতো বাতাস যেন, ভেন্টিলেশনের জন্য। আমি নিশ্চিত আমি একটা খুব উইয়ার্ড একটা আওয়াজ শুনতাম, এবং আওয়াজটা বিড়ালের না, আওয়াজটা কুকুরের না, আওয়াজটা কোনো যে ওই যে আশেপাশে যে কোনো নর্মাল যে জীবজন্তু ওগুলোর মানে মানুষেরও না, কিসের আওয়াজ আমি বুঝতাম। এবং আমি এটাও বুঝতাম যে এই যে আওয়াজটা এটা দুটো পিছে ছিল, এবং এটা দুজন কনভারসেশন করছে। এটা আমি এভরি রাতে শুনতাম, প্রতি রাতে জিনিসটা আমি শুনতাম, এবং আমি যখন ঘুম থেকে উঠতাম আমি শুনতাম, আমি খুব ভয় পেয়ে যেতাম, কারণ এটা আমার কাছে খুব আজগুবি একটা ইয়ে। এবং ওরা যে কনভারসেশন করছে এটা বুঝতে পারছি, মানে কিরকম কনভারসেশন, মানে বাসায় এরকম আব্বু আম্মুরা করে না যে হ্যাঁ তো এইটা হয়েছে, বা এই মাসে হয়তো এত টাকা বেশি লাগবে, নর্মাল কিছু হাউসফুল কনভারসেশন, এগুলো নর্মাল কিছু হাউসফুল কনভারসেশনই, কিন্তু কি একটা ভাষায় বলতো, কি একটা আজগুবি একটা ভয়েসে বলতো, এটা আমি কখনো বুঝতাম না এই জিনিসটা। নট যে ওরা এসে আমাকে হার্ট করতো তা না, অনেক সময় মনে হচ্ছে যে খুব কাছে আসছে আওয়াজটা, মনে হচ্ছে উপর দিয়ে যাচ্ছে আওয়াজটা, এবং অনেক সময় মনে হচ্ছে যে পাশের বাড়িতে বা পাশের গাছে বসে ওরা আলোচনা করছে, এরকম মনে হতো এই জিনিসটা। এবং এটা প্রতি রাতে আমি শুনতাম। এই ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর, মানে আসলে বিশেষ করে অনেক বেশি, আসলে অনেক ভয়ঙ্কর। এবং আমি মনে আছে সকালবেলা আমি আম্মুকে উঠিয়ে দিতাম, মানে যখন উঠতাম ঘুম থেকে আমি আম্মুকে বলতাম যে এরকম আম্মু না, মনে হয় তোমার খালামণিরা নিচের তলায় ওরা থাকতো, খালামণিরা হয়তো মানে পরীক্ষার জন্য পড়াশোনা করছে জোরে জোরে,
তো জোরে জোরে যে মুখস্থ করতে হবে নাকি জোরে জোরে পড়ে পড়ে তো ওরকম ওইভাবে পড়াশোনা করছে। আমি যে না আমি তো বুঝতাম, মানে আমি তো অনেক ছোট, বাট আমার মনে হচ্ছে আমি তো বুঝতাম খালামণির গলা বুঝতাম, বা খালামণিরা যে পড়াশোনা করছে বাংলাতে আমি বুঝতাম, ল্যাঙ্গুয়েজটা বুঝতাম, কিন্তু আমি তখন বুঝতাম না। তাই একদিন আমার বলে ঠিক আছে তুমি আমাকে দেখে দিও। এখন আম্মু আব্বু সারাদিন 100 রকমের কাজ, রাতের বেলা যে ঘুম তো ঘুম, ডাকবো কি? আমি ডেকে ডেকে আম্মুকে বললাম যে এই যে দেখো আওয়াজটা শুনো। আম্মু একটু শুনে ও না কিছু না, এটা হয়তো ওই নিচে তোমার খালামণিরা পড়াশোনা করছে, এটা বলে আবার ঘুম। আমি সে আর একদিনও ঘুমোতে পারিনি, এবং এটা আমার অনেক বছর আমার মনে আছে। এই জিনিসটা আমি শুনতাম যখনই আসতাম ঢাকায়, তখনই আওয়াজ করে শুনতাম। ওকে, আচ্ছা, সেকেন্ড ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, সেটা হচ্ছে আমি ঢাকাতেই যখন আমার ফাইনালি আমার 2001 সালে মানে আমার বাংলাদেশে আসলাম এবং ইউনিভার্সিটি জয়েন করলাম নর্থ সাউথ। যেটা হয় যে নর্থ সাউথের স্টুডেন্টরা জানে সবাই, এবং অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা মনে হয় একই, যে প্রেজেন্টেশন থাকে অনেক, সারা রাত জেগে পেপারস কমপ্লিট করতে হয়, এবং সেমিস্টারের শেষে অনেক চাপ থাকে। তো আমারও ওরকম একটা সময় যাচ্ছিল, আমি গান শুনছিলাম, অনলাইন চ্যাটিং করছিলাম আর কাজ করছিলাম সব মিলে। তো আমি তখন যে ভাড়া বাসা থাকতাম, আমার একটা ভাড়া বাসা থাকতাম ওই সময়টাতে, এটা হলো 2004-এর দিকে আই থিঙ্ক, 4 বা 5-এর দিকে। তখন আমার রুমের যে বারান্দাটা ওটা কিন্তু মানে কোনো গ্রিল নাই, কিছু নাই, জাস্ট একটা নর্মাল একটা বারান্দা। তো অনেক সময় ভেন্টিলেশনের জন্য আমি দরজাটা খুলে দিতাম। তো যতক্ষণ আমি যেটা বললাম, যতক্ষণ কাজের প্রেশারে থাকি চিন্তাগুলো কিন্তু মাথায় আসে না। হঠাৎ যেটা হলো যে কেন জানি সেদিন আমি ভয় পেয়ে গেলাম। এখন আমার আবার আমি জানি না যে আমাকে কেউ কোনো গল্প বলেছিল বা কি এরকম শোনো, হঠাৎ খুব ভয় পেয়েছি। আমি খুব কষ্ট করে উঠে, কারণ আমি যখন ভয় পেয়ে যাই আমি স্টিফ হয়ে যাই, আমি নড়তে পারি না। খুব কষ্ট করে উঠে আমি দরজাটা লাগালাম, বারান্দার সবাই তো ঘুম বাসায় মাঝরাত, এবং আমি যেটা করলাম যে আমি অনেকক্ষণ জেগেছিলাম, আমি অনেকক্ষণ মানে ভয়টা যে পাচ্ছি বুঝতে পারছি না আমি কেন ভয় পাচ্ছি। এবং আমার এটা মনে আছে আমাকে একজন বলেছিল যে when you are very scared, যখন তুমি তো কোনো রিজন ছাড়া কোনো ভয় পাচ্ছ, তখন মেবি হয়তো রুমের মধ্যে কিছু থাকে বা কিছু আছে। এটা আমাকেও বলেছিল, এটা হয়তো তুমি দেখছো না, দেখতে পাচ্ছি কিন্তু ফিল করতে পারছি কিছু। এবং আমি না খালি শুয়ে পড়ছি, খালি মানে আমি কি করে বুঝতে পারছিলাম না। এবং তখনই ভাবলাম যে না আমার ফিয়ারটা ফেস করতে হবে। কেন যে এটা ভাবলাম এই জিনিসটা ফিয়ার ফেস করতে হবে চিন্তা করে লাইট অফ করে শুয়ে গেলাম। এই তখন ভয়টা ঢুকলো, আমি আর উঠে যে লাইট অন করবো সম্ভব হচ্ছে না। আমি তখন কি করবো বুঝতে পারছি, আমি যে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে আমি শুয়ে আছি যে না যাই হোক না কেন আমি উঠবো না, চোখ খুলবো না, আমি উঠবো না, আমি দরকার হলে শ্বাসও নিবো না, কিন্তু আমি শুয়ে থাকবো। শুয়ে আছি আমি খালি মানে শুয়ে পড়ছি একেবারে পারি যা পারি, যা মুখস্থ ছোটবেলায় সবই পড়ছি। হঠাৎ আমার মনে হলো কি এটা কি আমার ঘুমের জন্য নাকি আমি বুঝতে পারছি না এখন এত বছর পরে, বাট মনে হলো যে কিছু একটা, কোনো ফিজিক্যাল কিছু না, একটা মানে এই একটা কিছু আমার মানে মনে হলো যে আমি বলি ফিলিংটা কেমন, যখন আপনি স্বপ্ন দেখেন তখন পড়ে যাওয়ার একটা ফিল থাকে না, আপনি পড়ে যাচ্ছেন একদম মানে অনেক নিচে পড়ে যাচ্ছে, পড়ে হঠাৎ মানে এয়ার পকেটে পড়ে যাওয়ার, পড়ে যাচ্ছে, তখন একটা ঘুমটা ভাঙে। সেম ফিলিংটা আমার হয়েছে যে আমি পড়ে যাচ্ছি বা কিছু একটা আমার উপর পড়ছে, এবং ওই ফিলিংটা আমার হচ্ছিল। এবং that went on for quite a few seconds, maybe 15 seconds or 10 seconds. 10 seconds এই সময়টাতে কিন্তু it's a lot. এবং মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি বা এরকম একটা ফিলিং যে ছেড়ে দিল বডি, এরকম একটা ফিলিং আমার উপর ধাপ করে আস্তে করে পড়লো। মানে মনে হলো যে আস্তে ধীরে ফ্লোট করে পড়লো আমার উপরে, এবং I found it very strange. এই ফিলিংটা আমার কখনো জাগনা অবস্থা আমার হয়নি। তো নেক্সট দিনে শেয়ার করলাম আমার সাথে, আমি বললাম হয়তো তুমি you were sleepy, মেবি তোমার ঘুম আসছে, তাই তুমি এরকম ফিল করেছো, কিন্তু তা কিন্তু না। আমি কিন্তু আই রিমেম্বার আমি খুব ভয়ে ছিলাম, ভয় যখন ছিলাম তখন কিন্তু আমার ব্রেনটা কিন্তু একটু শার্প ছিল, কোনো একটা আওয়াজ হলে কিন্তু আমি শুনতে পাচ্ছি, কোনো একটা আওয়াজ, দরজার কোনো একটা আওয়াজ বা কিছু একটা পানি ফোটা পড়ছে, ওটা কিন্তু শুনতে পারবো। তখন ব্রেনটা খুব শার্প থাকে, একদম আর লাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। তো ওই অবস্থায় এই ফিলিংটা কেন আমার আসবে আমি বুঝলাম না, এবং ওই ফিলিংটা হওয়ারও আরো 15-20 মিনিট পরে কিন্তু আমি ফাইনালি মনে হয় ঘুমে মানে আমার ঘুম আসছে। হ্যাঁ, এটা অনেক ভয়ঙ্কর একটা ফিলিং আমার জন্য, এবং এটা প্রায় আমার মনে হয় যেটা
কেন হলো, আচ্ছা আমি কি ইমাজিন করছিলাম না, যেটা আসলে শরীর দিয়েও বোঝা গেছে আর কি, মানে যে আমার শরীরে বোঝা গেছে, আমি ফিল করেছি যে কিছু একটা আমার উপরে এরকম করে পড়ে গেল। এটা মানে ভয়ঙ্কর চিৎকার যেন না কিছু? না না, আমি আমি খুবই ভয় ছিলাম, এবং আমার একটা এরকম ফিলিং হলো যে তখন আস্তে আস্তে মানে যেটা হলো যে কেন পড়লো এটা, কেন এই পড়লো, কিছু কি ছিল, ও কি ফাইনালি চলে গেল নাকি কিছু একটা, মানে এবং ভেরি স্কেরি এই জিনিসটা আমার জন্য খুবই স্কেরি ছিল, এবং আমি আসলে এতটুকু ভয় আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। হ্যাঁ, শুনছেন রেডিও 40, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM। Haunted by Adele. এতক্ষণ শুনছিলাম ব্লু এফএম হন্টেড বাই এয়ারটেল, এবং তার একটা স্পেশাল এপিসোড, ঈদ স্পেশাল আর কি, এবং সেই ঈদ স্পেশালে আমরা 2010 এবং 2011-তে যে সমস্ত ঈদের এপিসোডগুলো ছিল সেখান থেকে আমরা বেস্ট ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছি বা শোনাতে চেষ্টা করেছি। জানি না কেমন লেগেছে, বাট আগামী সপ্তাহে তো আবার নতুন গেস্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে নতুন গেস্টের জন্য, এবং আমরা আশা করছি যে আজকে আপনার এপিসোডটা অনেক এনজয় করেছেন। আমি এখানে বসে যখন শুনছিলাম, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, খুব 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 বেশি এনজয় করেছি। আপনারা আমাদেরকে অবশ্যই আপনাদের ঘটনা লিখে পাঠান, এবং ঘটনা লিখে পাঠানোটা খুব জরুরি। bhootfm@radio40.fm, which is BHOOTFM@radioforti.fm। এখানে আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো আমাকে জানিয়ে দিন, এবং যে সমস্ত ঘটনাগুলো আপনার লাইফে ঘটে গেছে বা যে সমস্ত ঘটনাগুলো আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছেন বা কালেক্ট করেছেন, সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন। ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুখী থাকবেন, এবং যারা ঢাকায় ফিরে আসছেন বা ঈদ শেষে বিভিন্ন জায়গায় ফিরে আসছেন, তাদের যাত্রা শুভ হোক, ভালোভাবে ফিরে আসুন, এবং আরো একবার সবাইকে ঈদ মোবারক। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। This track was downloaded from FusionBD.com.